সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। সিডনি থেকে আমরা প্রতিদিন খুঁজছি বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূলের সাহসী সন্তানদের, যারা নেতৃত্বে আছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে সংগঠনের জন্য কাজ করছে, অনুপ্রেরণা তৈরি করছে, এবং এই অনুপ্রেরণা প্রতিপক্ষের ভয় তৈরি করছে। তারা বিভিন্নভাবে তাদেরকে দমন করার চেষ্টা করছে। এমন তৃণমূলের তিনজনের কথা আমরা এখন শুনবো, তাদের সংগ্রামটা শুনবো, এবং এই সংগ্রামটা তাদেরকে অনুরোধ করেছি আমরা নিজেদেরকে নিরাপদ রেখে কথাটা যা বলবে, কারণ তাদের টিকে থাকতে হবে। তাদের টিকে থাকলে তাদের সংগ্রামটা শানিত হবে। আজ আমাদের সঙ্গে আছেন রিদওয়ান, শাহাদাত, ফাহিম। তিনজনকে আমরা এখানে সংযুক্ত করেছি। তারা তৃণমূলের ছাত্রলীগের সাথে জড়িত এবং তৃণমূল থেকে উঠে আসা মানুষ। এই 5 আগস্টের পরে সংগ্রামটাকে শানিত করছেন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। একজন একজন করে নিজের পরিচয়টা যতটা সম্ভব দেয়া সম্ভব। শাহাদাত, শুরু করেন আপনি। আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন হীরা। আমি অমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আসসালামু আলাইকুম। আমি রিদওয়ান কাদের খান, সাবেক কর্মী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ, সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। ফাহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাইমিন সর্দার, খুলনা জেলা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক এবং খুলনা জেলা ছাত্রলীগের আওতাধীন পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। ফাহিম, সর্বশেষ কিন্তু খুলনায় খুব বড় একটা মিছিল হয়েছে, কিন্তু খুব আলোচিত একটা মিছিল। মানে বাংলাদেশ সব জায়গায় মিছিল হচ্ছে, নানাভাবে আসছে। খুলনার মিছিল খুব আলোচিত মিছিল ছিল। এর কারণটা কি? খুলনা থেকে এত বড় শক্তি কিভাবে আসলো, বেরিয়ে আসলো? ভাই, আপনি সহ বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ মানুষই জানে জননেত্রী শেখ হাসিনার দ্বিতীয় বাসভূমি হচ্ছে খুলনা। পীর ও আউলিয়ার দেশ, খানজান পীরের বাড়ি এই খুলনা। খুলনা জননেত্রী শেখ হাসিনার একটি দুর্গ, একটি ঘাঁটি। তারই প্রেক্ষাপটে জননেত্রী শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশ বাংলাদেশের আপামর জনগণের পথ দেখানোর জন্য খুলনা তাদের খুলনা জননেত্রী শেখ হাসিনার জন্য জীবনের খুলনা তৃণমূলের পর্যায়ে যে সকল নেতৃবৃন্দ রয়েছে, তারা তাদের নিজেদের জীবন বাজি রেখে জননেত্রী শেখ হাসিনার জন্য রাজপথে রাজপথে মিছিল সংগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তারা কিন্তু প্রচারণা জননেত্রী শেখ হাসিনার পক্ষে চালিয়ে যাচ্ছেন। এবং তৃণমূল ফাহিম, পর্যায়ে একটা কথা বললেন, আপনি ফাহিম বললেন যে খুলনা শেখ হাসিনার দ্বিতীয় বাড়ি, দুর্গ। শেখ হাসিনা তো বাড়ি তো সারা বাংলাদেশ, খুলনা না, তাই না? দুর্গ জি তো সব জায়গায়। জি চট্টগ্রামের অবশ্যই। দুর্গ না? চট্টগ্রাম জি জি দুর্গ না? জি আমি জি তো ভাই। একটা জিনিস জানাচ্ছি, খুলনাতে কিন্তু কিছু কয়েকটা বাড়ি আছে যেগুলা রাজনীতিতে প্রভাব বিস্তার করে। কাজী বাড়ি, বিশ্বাস বাড়ি, এরকম কয়েকটা বাড়ি আছে। কিন্তু শেখ কোন বাড়ি বাড়ির কি অবস্থা, কোন বাড়ির কি অবস্থা এখন? আমাদের জননেত্রী শেখ হাসিনার চাচা আবু নাসের সাহেবের বাড়ি আমাদের খুলনাতে হওয়ার কারণে খুলনার রাজনীতিটা কিন্তু আমাদের দেখভাল করে থাকেন শেখ পরিবারের সম্মানিত সদস্য, আহ, ব- বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল সাহেব। আমাদের খুলনার রাজনীতি কিন্তু তিনি দেখভাল করে থাকেন দীর্ঘ দীর্ঘকাল ধরে। খুলনার রাজনীতি শেখ পরিবার, আমাদের আপামর তৃণমূল পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ আহ, বিপদে আপদে আমরা ছুটে গেলেই কিন্তু শেখ পরিবারের সাহায্য সহযোগিতা পেয়ে আসছে এ যাবৎকাল পর্যন্ত। খুলনাতে শেখ পরিবারের ভূমিকা অপরিসীম। জননেত্রী শেখ হাসিনা যখনই খুলনাতে আসেন, তার চাচার বাড়ি আমাদের ময়লাপাতা শেখ বাড়িতে তিনি একবার হলেও আসেন। তারই প্রেক্ষাপটে খুলনার রাজনীতি, খুলনা সহ খুলনা বিভাগের যে কয়টি জেলা রয়েছেন,
যেমন সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, যে সকল বাগেরহাট, যে সকল জেলাগুলো রয়েছে, নড়াইল, সে সকল জেলাগুলো কিন্তু ফাইনের কাছে আবার আসবো। ফাইন বর্ণনা দিচ্ছেন, প্লাস হচ্ছে একটা তথ্য, খুলনার ওই বাড়িগুলো তো সব পুড়িয়ে দেওয়া হয়েছে, সব পুড়িয়ে দেওয়া হয়েছে, ওগুলা একটু পরে আসবো। শাহাদাত, চট্টগ্রামের জি কি ভাইয়া, অবস্থা? আমাদের চট্টগ্রাম আপনি জানেন, এই চট্টগ্রাম থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ডাক এসেছিল, স্বাধীনতার ঘোষণা এসেছিল এই চট্টগ্রাম থেকে। বলতে পারেন এক কথায় এই চট্টগ্রাম হচ্ছে আন্দোলনের উৎসস্থান চট্টগ্রাম। এই চট্টগ্রামে কিন্তু আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি আমাদের যে মানে কর্মী বাহিনী আছে বা আমাদের সহযোদ্ধা যারা, তাদের সাথে কমিউনিকেশন তৈরি করা, যোগাযোগ বাড়ানো। এর মধ্যে আমাদের অনেক নেতাকর্মী যারা কারাগারে আছেন, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা, তাদের জামিনের ব্যবস্থা নেওয়া, মানে নিজেদের মধ্যে একটা আমরা কমিউনিকেশন করার চেষ্টা করতেছি। এবং তার পাশাপাশি মানে রাজনৈতিক কিছু কর্মকাণ্ড আমরা করে যাচ্ছি। আমরা যারা মামলায় মোকদ্দমা, আমাদের নামে অনেক মামলা মোকদ্দমা বা পুলিশের হয়রানি আছে, আমরা হয়তো নিজেকে ঢাকা রেখে, নিজের অবস্থান আত্মগোপন রেখে আমরা আমাদের যে সকল কর্মী বাহিনী কিছু আছে আমাদের শুভাকাঙ্ক্ষী, যাদের নামে কোনো মামলা হয় নাই বা যারা পারতেছে রাস্তায় নেমে মিছিল করার জন্য, আমরা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছি, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছি, তারা মিছিল করছে। পাশাপাশি আমরা কিছু কিছু জায়গায় আমরা আমাদের পুরো চট্টগ্রাম শহর জুড়ে কিন্তু 5ই আগস্ট পরে লাল বাহিনী যারা, আমরা যাদেরকে এখন বলি লাল বাহিনী, যাদের 24-এর রাজাকার, তারা বিভিন্ন জায়গায় চট্টগ্রামে যে দেওয়ালিকা লিখেছিলেন বঙ্গবন্ধুর নামে, শেখ হাসিনার নামে যে মানে বাজে কথা লিখেছিলেন, আমাদের এই ছাত্রলীগের নেতা কর্মীরাই কিন্তু এখন সে লেখাগুলো মুছে দিয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এখন জয় বাংলা লেখাটা ভেসে আসছে, জননেত্রী শেখ হাসিনা আসবে, বাংলাদেশ জাগবে, এই লেখাগুলা চট্টগ্রামের অলিতে গলিতে প্রতিটা ওয়ালে লেখা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন আপনি দেখছেন চট্টগ্রাম থেকে কিন্তু সর্বপ্রথম আমাদের সহযোদ্ধা অন্তর তারা ছাত্রলীগের মিছিল করেছিল। এখনো চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা, ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে নামছে, মিছিল করছে। গত 2 দিন আগেও আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহোদয়ের, এমপি মহোদয়ের মুক্তির দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছে। আর আমাদের জন্য আসলে একটা চট্টগ্রাম কারাগারে আছেন উনি? জি 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 ভাই, উনি চট্টগ্রাম কারাগারে। ঠিক আছে, শাহাদাত আপনার সাথে আবার আসবো। আরেকটা কথা বলতে চাই আপনাকে, আমাদের জন্য যেটা মানে সবচেয়ে খারাপ একটা দুঃসংবাদ, গতকালকে মানে আমাদের এক ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা, আমাদের বাকুলিয়ারি রেতনরা চিনে, স্বেচ্ছাসেবকগুলি করে, সে কারাগারে তাকে কারাগারে নির্মমভাবে মানে বেদখল মারা হয়েছে। তো উনি সহ্য করতে পারে নাই, উনি মারা গিয়েছেন। কারাগারে যে কারারক্ষী বাহিনী যারা পুলিশ থাকে, তারা তার লাশ হসপিটালে এনে রেখে চলে যায় আর কি। এটা আসলে এই নির্মমতা, এটা ওরা এনে মানে এক প্রকার একটা বলা যায় যে বেওয়ারিশ থেকে লাশ এনে মেডিকেলে ফেলে ওরা চলে গেছে। এটা কিন্তু ভাই আমাদের জন্য অশুভ সংকেত, এটা আমাদের জন্য অশুভ সংকেত। একটা ডেড বডি এসেছে হাসপাতালে, এনে ওরা কোনো এবং কিভাবে মারা গেল আপনি বিশ্বাস করেন। কারাগারে কিন্তু অনেক রুলস আছে, কারাগার থেকে আপনি একটা পোশাক যদি বের করেন, অনেক রুলস মেনটেন করে কারাগার থেকে বের করা লাগে। তো একটা মানুষ কারাগার থেকে কিভাবে বের হচ্ছে, একটা মানুষের দেহ কারাগার থেকে কিভাবে বের হচ্ছে, আর ওর গায়ের মধ্যে আপনার যে স্পট গুলো আছে, আপনি ভিডিওতে বিভিন্ন শর্টসের মধ্যে আছে, এটা অসংখ্য স্পট, এগুলা কারাগারের ভিতরে এটা ধারালো কোনো কিছু ছাড়া এই স্পট গুলো আসার কোনো সুযোগ নেই। এই জিনিসগুলো এখানের মধ্যে গেল কিভাবে? আমি এটা কেন বললাম যে কারাগারের ভেতর কোনো নির্যাতনে না, কারাগার কেউ আক্রমণ করে, কিভাবে ঘটনা ঘটতে পারে সেটা? এটা আমার ধারণা কয়েকদিনের মধ্যে আক্রমণ, এটা
এরা কয়েকদিনের মধ্যে আক্রমণ করা হয়েছে এটা। কারণ কারাগারে তো মনে করেন এখনো জামাত বলেন ডিবি আমাদের বলেন সাদাত সাদাত আমাদেরকে কিন্তু কারাগারে যারা ছিলেন তারা কেউ কেউ একটা ঘটনা বলেছেন যেটা আমরা কোনো চিন্তা করিনি। ওরা বলেছেন যেটা কারাগার গুলোর ভিতরে কয়েদিদের মধ্যে হাজতীদের মধ্যে জামাতের কমিটি আছে। জি 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 হ্যাঁ, ওই জি, এটা জামাতের চট্টগ্রাম কারাগারে অনেক অনেক বেশি। জামাতের কমিটির লোকেরা জামাতের লোকজন যখন কারাগারে যেত তাদের আদর্শের ব্যবস্থা করতো। আর আওয়ামী লীগের জি লোকজন যখন যাচ্ছে তারা হেনস্থার শিকার হচ্ছে, তারা নানাভাবে মারধরের শিকার নিগৃহীত হচ্ছে। তাদের জি মাধ্যমে। জি এইটাই শিকার আসলে। আর এবং এটা আমাদের জন্য খুব অশুভ সংকেত। তাহলে আমরা কি এই জয় বাংলার লোক বা আমরা আওয়ামী লীগ করে কি আমরা কোথায় আজকে নিরাপদ না? কারাগারেও আমরা আজকে নিরাপদ না। আজকে গতকালকে আমাদের এক ভাইকে মারা হয়েছে। এইভাবে তাহলে এটা যদি চালু, এই আইনটা বা এই প্রচলিত যদি চালু হয়ে যায়, তাহলে কারাগারেও তো নিরাপদ থাকলো না। কার কাছে জবাব দিতে থাকবে? তো রিদওয়ান, এই আমাদের ঘটনার কোনো মামলা হয়েছে? এই ঘটনায় রিদওয়ান আমি স্টিল নাও ভাইয়া, মানে আমি তো চট্টগ্রামে নাই, চট্টগ্রামের বাইরে থাকতে হচ্ছে আমাদের। কিন্তু মানে আমরা যা খোঁজ খবর তো 24 আওয়ার্স নিচ্ছি, কোনো ধরনের মামলা হয় নাই। উনি আমাদের ইমিডিয়েট সিনিয়র, খুব সাবেক ছাত্র নেতা, বর্তমানে বাকলিয়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগে আছে। উনি ইয়ে করছে, তবে কালকে মেডিকেলে আমাদের অনেক ভাই ব্রাদাররা ওনার দেখতে গেছিল। ওর বডির বিভিন্ন জায়গায় যে ওরা সচক্ষে যেটা দেখছে, যে মানে এমন ভাবে দাগগুলো আছে যেগুলো নিশ্চিত কোনো মানে খুব মারাত্মক কোনো কিছুতে আঘাত করা হয়েছে। এটা এখন ওর ফ্যামিলি বলতেছে মনে হচ্ছে ওদের ওই কারারক্ষী, সরি, কারাগারের কয়েদিদের মধ্যে ঝামেলাটা লাগছে। তা এখন এখানে একটু ধোঁয়াশা আছে, কিন্তু ওর পরিবার স্টিল না এখনো পর্যন্ত কোনো মামলা করছে বলে আমাদের জানা নাই। কিন্তু সবচেয়ে নির্মম এই বাস্তবতা হলো পরিবারটা কোন জায়গায়? কারাগারের চট্টগ্রামের লোকজন, কোন জায়গার পরিবার এটা? ওরা হচ্ছে এই 17 নম্বর ওয়ার্ড, মেবি 17 নম্বর ওয়ার্ড বা বাকলিয়া পূর্ব বাকলিয়া, পশ্চিম বাকলিয়া 17 নম্বর ওয়ার্ড মেবি তার বাড়ি, পুরো মানে নামটা কি? বাকলিয়া। পুরো নামটা কি? পুরো নামটা? ওনার পুরো নামটা, হীরা, পুরো নামটা কি তোমার জানা আছে? না পুরো জানি না আমার। মানে কোনো সাংগঠনিক ভাইয়া, পরিচয় আছে তার? কোন সংগঠনের জড়িত ছিল? উনি, ও হচ্ছে আপনার ওই ইয়ার বর্তমানে সে স্বেচ্ছাসেবক না। স্বেচ্ছাসেবক লীগের সাথে? সাবেক ছাত্র নেতা, বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের সাথে জড়িত। রিদওয়ান, আরেকটা কথা আমরা শুনছি, এটার কতটা তথ্য আপনারা বলতে পারবেন। আপনারা যেসব গ্রুপগুলা করেছিলেন অনলাইনে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, জি, টেলিগ্রাম গ্রুপ, এই গ্রুপে আপনারা সদস্য সংখ্যা বাড়ানোর জন্য অনেক লোকজন নিয়েছিলেন, যথাযথ যে যাচাই বাছাই ছাড়া। তাদের মাধ্যমে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটু বলবেন ব্যাখ্যা করে বিষয়টা? ভাইয়া, এই বিষয়টা বলতে গেলে আসলে মানে জিনিসটা তো অনেক লম্বা, আমার একটু সময় দিতে হবে। হুম। এই যে যেমন ধরেন 5 তারিখের পরবর্তী মানে সবাই অগোছালো অবস্থা, মানে কারো কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না। এরপরে মানে আমাদের চট্টগ্রামের কথা আমি বলি, মানে আমারটা তো চট্টগ্রাম দক্ষিণ, আমি এই জায়গাটা বলতেছি, মহানগরের জন্য হীরা আছে। তো এখন দক্ষিণের মধ্যে সবাই ছড়িয়ে ছিটিয়ে যার যে অবস্থা, আর আমাদের এই চট্টগ্রাম দক্ষিণটাকে, সাতকানিয়া লোহাগাড়াটাকে মিনি পাকিস্তান বলা হয়, আপনারা হয়তো জানবেন। তো ওখানের মানে কর্মীদের খুবই অবস্থা, মব হচ্ছে প্রতিনিয়ত, ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে, কাউকেই পাওয়া যাচ্ছে না, নেতাদের তো খোঁজই ছিল না প্রথম দিকে। তো এরপরে আমরা মানে খুঁজে খুঁজে সবাই মিলে অনেকেই, মানে প্রথমে জুনিয়ররা শুরু করে এটা, এরপরে আস্তে আস্তে আমরা অ্যাড করছি, সবাই সারা দিচ্ছে করতেছে। কিন্তু এর মাঝখানে গিয়ে মানে হঠাৎ করে কেন জানি টেলিগ্রাম গ্রুপ অ্যাভেলেবেল হয়ে গেল। যেমন ধরেন আপনি একটা খুললেন, আমি একটা খুললাম, হীরা একটা খুললো, বা ওই যে ফাহিম ভাই আছে উনি একটা খুলে ফেললো। মানে এইভাবে মানে একটা মানে একটা হজবরল অবস্থা হয়ে গেল। এর মাঝখানে গিয়ে শুরু হলো টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে মানে কথার মানে টকশোর মতো অবস্থা। টকশোর মতো অবস্থা কি, দেখা গেল অনেকগুলা মানে পাবলিক মানে লোকজন আছে, নেতা কর্মী আছে, সিনিয়র জুনিয়র অনেকে আছে, আমি প্রকাশ্যে বলতেছি সবগুলো কথা, যে তাদের আইডি পর্যন্ত ডিএক্টিভেট। কিন্তু তারা ওই টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে ওরা অ্যাক্টিভ, ওরা ওখানে এমন এমন সাপোর্ট দেয় মানে যেগুলো বলার বাইরে। আবার ওরাই কিন্তু কিছু মানুষ অ্যাড করতেছে মানে উইদাউট পারমিশন।
তো এখন আমরা তো এই মুহূর্তে আসলে কিছু বলা যাচ্ছিল না তখন। পরবর্তীতে গিয়ে দেখা গেল যে এই টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলার কারণে গিয়ে অনেক নিরপরাধ ছেলে যারা মানে এলাকায় ছিল, যারা কোনো ছিল না, মানে একদম জুনিয়র লেভেলের জন্য, এরা পর্যন্ত মব জাস্টিসের শিকার হলো। কিভাবে? ওই টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলার মধ্যে কথা হচ্ছে, এখানে তো সব আমাদের লোক, আমরা কথা বলতেছি ওপেন মাইন্ডে। এখন ওইখান থেকে ওই খবর, ওই স্ক্রিনশট, ওই রেকর্ডিং গুলা গিয়ে ওদের হাতে যাচ্ছে, যারা মব করতেছে তাদের হাতে যাচ্ছে। তো এইবার শুরু হয়ে গেছে। যেমন কি আমি যতটুকু ইনফরমেশন ছিল, মানে কিছুদিন আগে, এই যে এই 3 দিন আগে আমাদের পটিয়ার একটা ছেলে, আপনার ওই একদম মানে 17 বছর 5 মাস জানি ওর বয়স, গতকাল ওর বার্থডে ছিল। তো ওকে অ্যারেস্ট করা হলো ওই মানে চট্টগ্রাম শহর থেকে। ওকে, ওর বাড়ি হচ্ছে মানে পুটিয়াতে, একটা ওয়ার্ড ছাত্রলীগের একটা নেতা, ও ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের নেতা। ওকে নিয়ে যাওয়া হলো। তো তাদের এই বিষয়গুলো অনেকে আপনার কমিউনিকেশন করে এগুলো গ্রুপ থেকে লিক হয়ে গেছে, ও কোথায় আছে, অবস্থান কি। তো এরকম এভাবে শুধু এটা বলে কথা না, আরো মানে অনেক অজস্র ঘটনা আমাদের চোখের সামনে আছে, যে এই গ্রুপ গুলার কারণে আজকে আমাদের ইউনিটিটা নষ্ট হচ্ছে। আমাদের কোনো সিদ্ধান্ত নিলে এই সিদ্ধান্তটা অপোজিশনের কাছে চলে যাচ্ছে। আর এটার একটা সমস্যা আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো সঠিক নির্দেশনার অভাব। ভাইয়া, এটা মানে এটা আমরা এখন হারে হারে ফিল করতেছি। তো এখন কেন এই জানি একটু আমার গ্রুপগুলোর মনে যে হচ্ছে। অ্যাডমিন থাকে, এই গ্রুপগুলোর যিনি যিনি তৈরি করেন, অ্যাডমিন থাকেন, উনি অ্যাডমিন কাউকে সন্দেহভাজন মনে হলে কিন্তু রিমুভ করতে পারেন সেটা। এখন ভাইয়া মানে আসলে আমি আপনাকে কি বলবো, ওই মানে ঢাকা ভার্সিটিতে ওরা লুঙ্গির নিচে যেভাবে আশ্রয় নিয়ে গেছিল না, ওরা ওই সময়ে গিয়ে ওদেরকে আমরা আইডেন্টিফাই করতে আমাদের মানে খুব ব্যাক পাইতে হয়েছে। তো এই মুহূর্তে তো আমরা সবাই আসলে দেখবি দেখবি সারা কেউ ঘর বাড়িতে নাই। তো এখন এই মুহূর্তে যারা অ্যাডমিন আছে ওনারাও দায়িত্ব নিয়ে কাজ করতেছে 100%। নাইলে ওরা এত বড় জিনিসটাকে অর্গানাইজ করা তো ইম্পসিবল। এটা তো আমার পক্ষে সম্ভব হয় না, বা আপনার পক্ষেও সম্ভব না, যেটা ওরা করতেছে। কিন্তু ওরাও হয়তো বুঝতে পারতেছে না যে কোনটা আসলে স্পাই, কোনটা আসলে আমাদের জেনুইন অথেন্টিক মানুষ। এটা যেগুলো পারতেছে ওগুলো রিমুভ হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, কিন্তু তারপরও থেকে যাচ্ছে। কারণ আমরা মানে শুরুতেই মানে 5 তারিখের আগে আমরা ওদেরকে যে পরিমাণ অ্যাক্সেসটা দিছি, আমরা তখন কোনো ধরনের যাচাই বাছাই করি না কোনটা আমার আর কোনটা তা। তো ওই জিনিসটা তখনের সূত্র ধরে গিয়ে এটা এখনো রয়ে গেছে এই রেশটা, এবং এটার ভোগান্তিটা আমাদের এখনো ফেস করতে হচ্ছে। আমাদের অনেক ছেলে ইন্টারনাল গ্রুপের কারণে মানে ইনফরমেশন লিক হচ্ছে, বা ইন্টারনাল গ্রুপে কথা বলতেছে, স্বাভাবিক তুমি অমুক জায়গায় আসো, একটু দেখা করি, অন্তত অ্যাটলিস্ট একটা কর্মীর সাথে দেখা হইলো, প্রাণ খুলে একটু কথা বললাম। এটার কারণে অনেক ছেলে অ্যারেস্ট হয়ে যাচ্ছে। তো এই আসলে আমি বলবো কি, মানে আপনার মাধ্যমে এই মেসেজটা মানে সবাই দেখবে, সবাই জানবে। আমি, আমার ভাই, আমার সিনিয়র আছে, আমার সহযোদ্ধা আছে, আমার বন্ধু, আমার ছোট ভাই যারা আছে, যে মানে এইভাবে এলোমেলো ভাবে কিছু না করে নিজেরা পার্সোনালি আপাতত, যেহেতু সময় খারাপ এবং আমাদের পিছনে যা নয় তা দিয়ে ট্যাগ লাগানো হয়েছে, এবং এখানে হীরা আছে, ওই সবাই আছে, আমরা সবাই ওপেন, মানে আমাদের সম্পর্কে সবাই জানে। কেউ একটা খারাপ রিপোর্ট আজকের দিন পর্যন্ত দিতে পারবে, বা আমরা কারো ক্ষতি করছি দল ক্ষমতায় থাকাকালীন, বা প্রতিহিংসার কোনো কিছু করছি, বা কোনো অন্যায় অবিচার বা মানে কি বলে দুর্নীতি, এরকম কোনো এরকম হাজার হাজার সবাই, এই যে এই গ্রুপগুলোর জন্য আসলে আমাদের সবার প্রবলেমটা হচ্ছে। তো এই জায়গায় থেকে পার্সোনালি কথা বলো, পার্সোনালি নিজেদের সিদ্ধান্তগুলো নাও। সিনিয়ররা আছে, সিনিয়রদের সাথে কোঅর্ডিনেট করে দলীয় নেত্রীর নির্দেশনা মোতাবেক যেখানে যেভাবে সুবিধা মনে হয় সেখানে গিয়ে জনগণকে সাথে নিয়ে তোমরা তোমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করো। এটা আমার আমার পক্ষ থেকে মেসেজ। ইন্টারনাল গ্রুপে এত কথা বলে এত ফাপড় নিয়ে কোনো লাভ হবে না। আপনি যদি মাঠে এসে দাঁড়াইতে না পারেন, আপনার ইন্টারনাল গ্রুপে কাজ করে কোনো লাভ নাই তো। আপনার হয় দাঁড়াইতে হবে, নাহলে আপনার কোনো না কোনো ভাবে যারা দাঁড়াচ্ছে ওদেরকে সাপোর্ট দিতে হবে। আপনি ইন্টারনাল গ্রুপে কথা বললেন, আপনি নেত্রী যে গ্রুপে আসতেছে সেই গ্রুপে আপনি বলেন আমি এমন করছি তেমন করছি, আমি 5,000 লোক নিয়ে ঢাকা যাবো। আরে আপনি তো 5 জন লোক নিয়ে আপনার এলাকায় দাঁড়ানোর অ্যাবিলিটি আপনার নাই। আপনি 5,000 লোক নিয়ে ঢাকা যাওয়ার চিন্তা করেন কি হবে? আপনি আগে 5 জন লোক নিয়ে আপনার এলাকায় দাঁড়ায় দেখেন। আর আপনি যদি না পারেন, তাহলে যারা যাচ্ছে তাদেরকে আপনি সাপোর্ট দেন, তাদেরকে ব্যাকআপ দেন। তাদেরকে অনেকভাবে ব্যাকআপ দেওয়ার অপশন আছে আপনার ফিনান্সিয়ালি। এক একটা ছেলে পালায় আছে, এই ছেলেগুলো তো কোনো অপরাধ করে না, ওরা ওদের বাড়িতে যাইতে পারতেছে না, ওদের বাবা মায়ের কবর জিয়ারত করতে যেতে পারতেছে না। 17-18 বছরের জুনিয়র ছেলে, ইন্টার পর একটা ছেলে আমার খুব কাছের ছোট ভাই, আমার কর্মী, পটিয়ার,
সাফায়েতাবিদ, ওকে মব জাস্টিসের মতো করে সমন্বয়ক নামে যারা সমন্বয়ক বলে দাবি করতেছে সবগুলা টোকায়, সবগুলা 5 তারিখের আগে সবগুলা ছিল টোকায়, এগুলো ওকে ধরে নিয়ে গিয়ে ওকে তুলে দিল পুলিশের হাতে। এই ছোট একটা ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, এই ছেলেটার 7টা মামলা দিল। তো এগুলো কি? তো এইগুলো তো আপনারা দাঁড়ান, ওদের পাশে দাঁড়ান, ওদের ফ্যামিলির পাশে দাঁড়ান। যারা বাইরে আছে এই ছেলেগুলো তো অপরাধ করে নাই, কিন্তু ওদের ওদের কারণে আজকে এই পরিস্থিতির কারণে ওকে ওর ফ্যামিলিকে সার্ভাইভ করতে হচ্ছে। ওদের পাশে দাঁড়ান আপনারা, আপনারা অতটুকু অন্তত করেন, ওটাও তো করতেছেন না অনেকে। তো এই জিনিসগুলো আসলে কর্মীদের মধ্যে রিদওয়ানের মা তাদের মারা গেছে ক্ষোভ এই সৃষ্টি সময় না? হচ্ছে। রিদওয়ান ভাইয়া আমার আম্মা মারা গেছে হচ্ছে সরকার যাওয়ার আগে, 11ই জানুয়ারি গত বছরের। এর পর আসলে মানে জুলাইতে তো ইয়ে হলো, জুনের লাস্টে আমার আব্বা হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করার পরে মানে আব্বাকে রিং টিং লাগাইলাম গিয়ে, এরপরে সরকার চলে গেল, আম্মা মারা গেছে, সেদিক দিয়ে একটা শোক ঘরের মধ্যে বিদ্যমান, তার মধ্যে আবার আব্বার একটা হার্ট অ্যাটাক। এইগুলা এই যাইতে না যাইতে আমার, আর হীরা জানে, হীরা আমার খুব, আমাদের একই ব্যাচমেট আমরা। তো যে আমি লাস্ট 5 বছর 18-র পর থেকে আমি রাজনীতি থেকে একটু বাইরে ছিলাম, কারণ মানে আমার পারিবারিক বিষয় নিয়ে সবকিছু নিয়ে আমার একটু আমার নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে আমি বাইরে ছিলাম। লাস্ট 1 বছর ধরে আমি যুবলীগের রাজনীতিতে সক্রিয় হয়েছি, আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ। আমি সেন্ট্রাল ছাত্রলীগের সাবেক মেম্বার হওয়ার পর থেকে আমি যে মানে একটু নীরব ছিলাম, কর্মীদেরকে যতটুকু যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সাপোর্ট দিচ্ছি, করছি, ওরা কাজ করছে। তো এরপরে আব্বা ইয়া হওয়ার পরে আমার বাড়িতে 5 তারিখ চলে গেল। এরপর 11-12 তারিখের দিকে মনে হয় আমার চট্টগ্রামের বাসায় মানে হঠাৎ মানে আর্মি আর পুলিশ। কেন? অপরাধ কি? আমার আব্বা অসুস্থ, আমি বাসায় ছিলাম না। আমি তো মানে 4 তারিখ আমি ছিলাম না, আমি 4 তারিখ রাত্রি চিটাগাং ছেড়ে চলে যাই। তো এরপরে মানে আমার আব্বা আসতো, আসার পরে মানে খুব বাজে অবস্থা, মানে উনি অসুস্থ মানুষ, মানে ঘরের মধ্যে একটা মানে ভীতিকর অবস্থা, যে মানে এই মাত্র একটা শোক কেটে উঠলাম না, আব্বা অসুস্থ, ওই মুহূর্তে এসে পড়লো আরেক সমস্যা। তো মানে এসে আমার খুঁজতেছে। এরপর লাস্ট বললো কি, ওই আপনার গত মাসের 13 তারিখ নাকি 14 তারিখ রাত্রে আমার পটিয়ার গ্রামের বাড়িতে গিয়ে ঝামেলা করলো। মানে ওরা গিয়ে মানে যেভাবে খুঁজলো যেন মনে হলো আমি অনেক বড় আসামি, অনেক বড় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আমি। মানে আমার অপরাধ কি? দিন শেষে বলতেছে এলাকার মানুষজন সবাই বলতেছে ঠিক আছে, ওর একটা অপরাধ আপনারা আমাদের সামনে প্রমাণ করেন, ওর শাস্তি আমরা দিব। আমাদের ছেলে আমাদের কিন্তু ওরা কোনো কিছু ইয়ে করতে পারছে, আইডেন্টিফাই করতে পারতেছে না। লাস্ট মুহূর্তে এলাকার জনরোষের মুখে পুলিশ চলে যেতে বাধ্য হয় এক প্রকার ওখান থেকে। তো আমাদের অপরাধটা হলো আমরা আওয়ামী লীগ করছি, আমরা শেখ হাসিনার কর্মী, আমরা স্টিল নাও আমরা আমাদের নীতি বিসর্জন দিই না, নীতি বিক্রি করি না। এটাই আমাদের অপরাধ। আমাদেরকে ধরে এই ফাহিমদের যে কি আমি ফাহিমদের কি সমস্যা ফাহিম? ভাই ব্যাপার হচ্ছে আমাদের খুলনার রাজনীতি এবং আমরা যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করি আমরা কিন্তু আমাদের উপজেলাটা বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে কয়রা, তারপরে হচ্ছে আমাদের পাইকগাছা। আমাদের কয়রা পাইকগাছা মিলেই একটি আসন, খুলনা জেলার একটি আসন আমাদের কয়রা পাইকগাছা মিলেই। তো আমরা যখন আমি আপনাকে একটু ডিটেলসে বলি, আহ, তো কথা বলার শুরুতে বলি এখনো পর্যন্ত আমরা ঢাকা শহরে অবস্থান করছি, এখন কারেন্ট নাই, যার কারণে আমার ফোনের চার্জ নাই। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিদ্যুৎ খাতে যে অবর্বনীয় যে উন্নয়ন করেছে, এই ইউনূস সরকার সুদী সরকার জোর করে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে বাংলাদেশের ওই জনজীবন রাজনৈতিক যেভাবে, ব্যাপারগুলো না ফাহিম, আপনাদের সমস্যাগুলো বলে নেন। জি জি অবশ্যই। তো আমরা সর্বদক্ষিণের উপজেলা হওয়ার সুবাদে আমরা সর্বদা সব জায়গা থেকে আমরা বিচ্ছিন্ন বা আপনারা যেখান থেকেই বলেন না কেন রাজনৈতিক পর্যায়ে আমরা উপস্থিত থেকেছি বিভিন্ন সময় ধরে। তো আমরা 5 তারিখ পরবর্তী সময়ে যে পাইকগাছার মাটিতে আমরা কিন্তু, আমি আপনাকে একটু ডিটেলসে বলি ভাই, 1 মিনিট। তো পাইকগাছার মাটিতে আমরা সর্বপ্রথম যেবার আন্দোলন সংগ্রাম শুরু হয় এই জুলাই। আপনার সংযুক্তের সমস্যা হচ্ছে ফাহিম। ফাহিমের সাথে পরে আবার কথা বলবো। শাহাদাত, সেই জি ভাইয়া। এই ভাই এই দুর্যোগটা ভাই আমি এই বলছি দুর্যোগ একটু, ওই যে নেটওয়ার্কের প্রবলেম ছিল। যে 4 তারিখে তারা আমাদেরকে দলীয় কার্যালয়ে, 4 তারিখ ভোর রাত্রে আমাদের দলীয় কার্যালয়
তারা অগ্নিসংযোগ দেয়, আগুন দেয়। তখনও কিন্তু 5 তারিখ আসে নাই। 4 তারিখ রাত্রে, ভোর রাত্রে তারা আমাদের পার্টি অফিস, দলীয় কার্যালয় পাইকগাছা পার্টি অফিস তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তৎক্ষণিক আমার বাড়ি পাইকগাছা সদরে হওয়ার কারণে আমরা কিন্তু তাৎক্ষণিক পার্টি অফিসে যাই এবং আমাদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আমরা বিভিন্ন পর্যায়ে আইন প্রশাসনের লোকজন থেকে শুরু করে আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে আমরা পার্টি অফিসে যাই। সেদিনে কিন্তু তাদের একটি প্রোগ্রাম শুরু করা হয়েছিল। তারা একটি এক দফার ডাক দিয়েছিল ছাত্র বৈষম্য পাইকগাছা আন্দোলনের ব্যানারের নামে। তারা একটি এক দফার জননেত্রী শেখ হাসিনাকে সরানোর যে নীল নকশা তারা তৈরি করেছিল, জামাত শিবিরের যে সকল এজেন্ডা বাস্তবায়নকারী যারা ছিলেন তারা স্টুডেন্টের পিছনে থেকে তারা প্রত্যক্ষ মদদে তারা এটি পরিচালিত করছিলেন। তো আমরা যখন পার্টি অফিস আমাদের অস্তিত্বে যখন আঘাত হেনেছে তখন আমরা সবাই আমাদের আহ, নিজ দায়িত্ব থেকে আমরা পরিস্থিতি নিই এবং আমাদের যিনি বর্তমান সংসদ সদস্য ছিলেন জনাব মোহাম্মদ রশিদুজ্জামান মোড়ল চাচা, উনি আমাদের খুলনা থেকে রওনা দিয়ে উনি আমাদের খুলনা জেলা আওয়ামী লীগের একটা মিটিং ছিল, সেখান থেকে তিনি রওনা দিয়ে আমাদের বাইকের সাথে উপস্থিত হন। উপস্থিত ভাই হওয়ার প্রতি 8 মুহূর্তে মাস, 8 মাস আগের কথা না? 8 মাস পরে 8 মাসে আসতে আসতে অনেকদিন জি লাগবে সেটা। জি আজকের সমস্যাগুলো একটু বলেন। আজকের সমস্যা 5 তারিখ পরবর্তী সময়ে আমরা যারা তৃণমূল পর্যায়ে যে সকল নেতৃবৃন্দ ছিলাম, আমাদের যে সকল মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন, আমরা তো এতিমের সংগঠন, আমাদের একমাত্র অভিভাবক জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা ব্যতীত ছাত্রলীগের কোনো অভিভাবক নেই। 5 তারিখ পরবর্তী সময়ে আমাদের যে সকল স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ ছিলেন তারা আমাদেরকে খোঁজ খবর রাখে নাই। যারা রাখছে তারা নিতান্তই যেটা না বললে নয়। হাতে গোনা কয়েকজন আমাদের খোঁজ খবর নিয়েছেন, বাদ বাকি আমাদের কেউ খোঁজ খবর নিয়ে নিয়ে। ভাইরা আরেকটা কথা বলছিলেন যে আমাদের অনেকেই ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে যারা অ্যাক্টিভ রয়েছেন। আপনি জানেন ভাই, আমাদের 5 তারিখ পরবর্তী সময়ে আমাদের অনেকেই বিভিন্ন গ্রুপ খুলে গ্রুপে অ্যাক্টিভিটিটা তারা পালন করেছে, কিন্তু ওই গ্রুপটা অ্যাক্টিভিটি পালন করার ক্ষেত্রে যখন আমরা সুদিনে যখন ক্ষমতায় ছিলাম, দীর্ঘদিন ক্ষমতায়, তখনও কিন্তু তেলবাজদের অভাব হয়নি। বর্তমান সময়েও কিন্তু আমরা এখান থেকে 10 মাস বা 9 মাস আগেও যেখানে ছিলাম তেলবাজির রাজনীতিতে, এখনো কিন্তু আমরা সেই জায়গাটাই দাঁড়িয়ে আছি তেলবাজির রাজনীতিতে। যে যাকে যত তেল দিতে পারছে সে সে তার কাছে নেতা হয়ে যাচ্ছে। আমরা তেল 5 বাদ তারিখ দেন, তেল পরবর্তী বাদ দেন ফাইন, তেলটা বাদ দেন। আপনি ওই এই গ্রুপগুলোর কারণে, এই গ্রুপের ভেতরে কেউ ঢুকে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে, আপনাকে ধরিয়ে দিচ্ছে, বা পুলিশের লোক এখানে ভেতরে আছে, রেবের লোক আছে, এমন কিছু হচ্ছে নাকি? অবশ্যই ভাই, আমাদের যে কয়রা পাইকাছে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের থেকে কিছু ইনফরমেশন আমাদের ওসির সামনে পেশ করা হয়েছে এবং সেই গ্রুপের পুরোপুরি ডাটাবেস কিন্তু ওসি সাহেবের কাছে চলে গেছে। পরবর্তীতে ওসি সাহেব তার প্রেক্ষাপটে কিন্তু তিনি মামলা এজাহার করেছেন বা বিভিন্ন মামলা দিয়েছেন। আপনাকে আরেকটা ইনফরমেশন দিতে চাই, আমাদের পাইকাছা আর একটি মামলায়, ছাত্র বৈষম্য এবং আরেকটা মামলায় আমাদের পাইকগাছা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম ইকরামুল সাহেব, তাকে রিমান্ডে নেওয়া হয় 2 দিনের রিমান্ডে। রিমান্ডে তাকে আপনি দেখলে সে এমন সুঠামদেহের অধিকারী, দীর্ঘদিন দুদিনে 111-এ তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন। তাকে রিমান্ডে নিয়ে এমন টর্চার করেছে যে ওরকম আমার মতো সুঠামদেহের একজন অধিকারী মানুষ তিনি সেই রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে যায়। পরবর্তী তাকে থানা থেকে তাকে নিয়ে যাওয়া হয় খুলনা 250 বেডে, সেখানে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। লাইফ সাপোর্ট দেওয়ার পরে কিছুদিন পরে, 2 থেকে 3 দিন পরে কিন্তু তিনি মারা যান। একদম সুস্থ সবল একজন মানুষকে কি রিমান্ডে নাম? নেওয়ার। ওর নামটা কি? জি এম ইকরামুল ইসলাম, তিনি আমাদের একটু উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সভাপতি ছিলেন দীর্ঘদিন এবং বিশিষ্ট আওয়ামী লীগ নেতা। তিনি কিন্তু মারা যান এবং ফাহিম, আমাদের আর ফাহিম, খুব সাধারণ ব্যাপার কি জানেন? রিমান্ড যে বাংলাদেশের, যে রিমান্ড যে নেওয়া হয়, বাংলাদেশ শুধু আজকে না, সবসময় রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নিয়ে কোনোদিন কাউকে আদর করা হয় না। হ্যাঁ, রিমান্ডে নিয়ে টর্চারই করা হয়। এই টর্চার গুলা, এই যে একটু মারা গেলেন, পরিবারগুলো যে ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যায় এই সময়, এরকম সারা বাংলাদেশে হাজার হাজার পরিস্থিতি। এই পরিস্থিতিটা আপনারা কিভাবে সামাল দিবেন সেটা প্ল্যান করেন। শাহাদাত,
এখনকার ভাইয়া। এই পরিস্থিতিটা আপনারা কিভাবে সামাল দেওয়ার চেষ্টা করতেছেন আপনারা? আসলে মানে এখানে ফাহিম বা রিদওয়ান মানে ওরা যা বললো, রাগ, নেতাদের প্রতি রাগ, অভিমান, ক্ষোভ এগুলো আমাদের আছে, থাকবে, থাকতে পারেই। যেহেতু আওয়ামী লীগ কিন্তু বৃহৎ একটা সংগঠন, এই সংগঠনে অনেক নেতাকর্মী আছে, কেউ কিছু ত্যাগী থাকবে, কিছু হাইব্রিড থাকবে, কিছু তেলবাজ থাকবে, এটা স্বাভাবিক, যেহেতু বৃহৎ একটা সংগঠন। আপনি তো এখানে প্রপারলি সবাইকে আইডেন্টিফাই করে কে হাইব্রিড, কেউ ত্যাগী, কেউ তেলবাজ ওইভাবে করে তার সংগঠনে আনা যায় না, বা এটা পসিবল হয়ও না, যেহেতু বৃহৎ একটা সংগঠন। তা আমি মনে করি সবাই সবার দিক থেকে এই রাগ, অভিমান সবকিছু ভুলে গিয়ে কোন নেতা আমার খোঁজখবর নিছে বা নিচ্ছে না, এগুলো ভুলে যেতে হবে আমাকে এখন এট ফার্স্ট। আচ্ছা, আমাকে যদি শাহাদাত, এই গ্রুপগুলোতে আপনার যে টেলিগ্রাম গ্রুপ, নানা গ্রুপ বলতেছেন, এই গ্রুপগুলোতে কি আপনার শেখ হাসিনা যেদিন যেখানে কথা বলেন, এটা কি এই গ্রুপগুলো তো সম্প্রচার করেন আপনারা? সবাই শেয়ার করেন কিভাবে আপনারা? এটা আসলে আমি আমি আপনাকে আমি কিন্তু বেসিক্যালি আমি কিন্তু যখন থেকে দেখলাম যে বিভিন্ন গ্রুপে আমি অ্যাড ছিলাম, অনেক টেলিগ্রাম গ্রুপে, দেখলাম তো ওইখানে আসলে আমি নিজে সেফটি না, কারণ ওই সকল গ্রুপ থেকে ইনফরমেশন গুলো লিক হচ্ছে। ইনফরমেশন গুলো অন্য অন্য জায়গায় প্রশাসনের কাছে বা জামাত বিএনপি এদের কাছে ইনফরমেশন গুলো চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা আমরা কি করব বা আমাদের কি করণীয়, আমাদের যে ব্যক্তিগত যে দিক নির্দেশনা বা আমাদের যে প্ল্যানিং, ওই প্ল্যানিং গুলো ফ্লাশ হয়ে যাচ্ছে। তা আমি এরপর থেকে আমি অনেক গ্রুপ থেকে আমি নিজে আসলে লিভ নিয়ে নিছি, কারণ আমি দেখলাম যে আসলে টেলিগ্রামে আমি যদি যুদ্ধ ওই করি। গ্রুপের বাইরে আমরা যাই একটু। ওই শেখ হাসিনার যে বক্তৃতাটা, শেখ হাসিনার এই বয়সে শেখ হাসিনা সারা দেশের কর্মীদের সাথে কথা বলেন, সর্বক্ষণ যোগাযোগ রাখেন। শেখ হাসিনার কোন বক্তব্যটা আপনাকে বেশি অনুপ্রাণিত করে এখন? শেখ হাসিনা আজ কিছুদিন আগে আমাদের এক 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 ভাই জিজ্ঞেস করছিলেন যে আপা, আমরা কি বাড়ি বাড়ি ফিরবো? তো উনি সেদিন বলে ওর কথার উত্তরে উনি বলেছিলেন যে আমার নিঃশ্বাস এখনো আছে, তোমরা বিশ্বাস রাখতে পারো আমার উপর। তো এই কথাটা শুনে আসলে মানে নিজের মধ্যে অনেক বেশি সাহস, শক্তি, অনুপ্রেরণা সৃষ্টি হচ্ছে যে আমাদের নেত্রী, উনি একটাই কথা শুধু বলেছেন, উনার নিঃশ্বাস আছে। এর মানে ওনার নিঃশ্বাস আছে মানে উনি জীবিত আছেন, মহান আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন, উনি বাংলাদেশের মাটিতে আবার আসবেন, আমরা আবার প্রতিষ্ঠিত হব, বাংলাদেশ আওয়ামী লীগ আবার প্রতিষ্ঠিত হবে। ওনার এই দুইটা লাইন, ওনার যে নিঃশ্বাস আছে, উনি আসবেন, এই দুইটা লাইনে কিন্তু আমাদের জন্য অনেক কিছু, অনেক কিছু আমাদের শক্তি, সাহস আমাদের দ্বিগুণ আকারে বাড়িয়ে দিয়েছে। এই যে 8 মাস আমরা ঘর ছাড়া, পরিবার ছাড়া, এই সব কিছু বলে গেছে ওনার এই দুইটা দুইটা শব্দে। ওনার নিঃশ্বাস আছে, উনি আসবেন, ওনার উপর আস্থা রাখতে বলছেন। এই কথাগুলোতে কিন্তু আমরা কিন্তু আমাদের হারানো শক্তি আমরা আবার খুঁজে পেয়েছি। রিদওয়ান, এবং আপনার কোন কথাটা সাহস তৈরি করে বেশি? ভাইয়া, এই হীরার সাথে আমি, সাদাতের সাথে আমিও একমত। এই যে মানে আসলে একটা জিনিস কি, মানে কোন, এই যে উনি মানে স্পেসিফিকলি আপনি লাস্ট 16 ইয়ার বাংলাদেশ থেকে দেখেন, আপনি বাংলাদেশটা কিন্তু 16 বছর আগেও কখনো কল্পনা করেন এই যে আজকে আমরা, এই যে আপনি ফজলুল বাড়ি ভাইয়ের সাথে বসে আমরা এইভাবে গ্রুপ করলে আমরা একটা মানে টক শোতে যাইতে পারবো, এটা ইম্পসিবল ছিল। এটা একমাত্র ওনার জন্যই সম্ভব। আজকে সবার হাতে স্মার্টফোন, এটা ওনার জন্যই সম্ভব। ঠিক আছে, বাংলাদেশের অবকাঠামোগত এই উন্নয়নটা, এই ডেভেলপমেন্টটা, এটা কি উনি ছাড়া কিন্তু 16 বছর আগে অন্য কেউ আসতে পারতো বলে অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না। তো সেই জায়গা থেকে মানে আমরা মানে বিভিন্ন জায়গায় আমরা একদম খুব গ্রুপ লেভেলের লোকজনের সব ধরনের একটা রিক্সায় উঠছি। ওই রিক্সাওয়ালার সাথে আমি কথা বলতেছি, আমার পরিচয় দিয়ে না, আমিও সাধারণ একজন জনগণ। সেই হিসেবে যখন চিন্তা করি, কিন্তু মানুষই কিন্তু বলতেছে যে শি ইজ দ্য বেস্ট ইন বাংলাদেশ। তো পাবলিকের যে কথা, এবং উনার সাথে উনারও একটা কথা কিন্তু এখানে জড়িত ছিল, ছিল উনি বলতেছিল যে বারবার যে দেখো, আল্লাহ আমাকে বারবার বাঁচায় রাখে, আমাকে মানুষের জন্য বাঁচায় রাখে, আমি কিন্তু এর আগে অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি। তো আসলেই কিন্তু এটা বাস্তবতা, এটা ঠিক। আর আমরা তো ব্যক্তিগতভাবে আমরা জানি যে উনি আসলে দেশের জনগণের জন্য কি করছে সেটা। এই যে এ বলতেছে, ও বলতেছে, যে এরা বলতেছে উনি এত টাকা এই করছে, এই করছে, কই আপনি ডকুমেন্টটা 8 মাসেও আপনি একটা ডকুমেন্ট দিতে পারলেন না, উনি কোথায় কি করলো?
একটা এই যে ওনার বিরুদ্ধে এতগুলো অভিযোগ, আপনাদের কোনো অভিযোগের সুনির্দিষ্ট কোনো তথ্য ডাটা আপনারা কি 8 মাসেও জোগাড় করতে পারলেন না, 9 মাসেও জোগাড় করতে পারলেন না? সবকিছু কি ফাওয়ের উপর হয়ে যায়? তো এই সবকিছু জিনিসগুলো চিন্তা করতে গেলে দিন শেষে দেখা যাচ্ছে কি বঙ্গবন্ধু কন্যা উনি আগেও যা বলছেন ঠিক তাই হয়েছে এবং সেটাই করছেন উনি বাস্তবতায়। আজকের দিনও আল্লাহ হয়তো ওনাকে বাসায় রাখছে, সেদিন চাইলে 5 তারিখ জঙ্গি হামলা যেটা হয়েছে, এটা কোনো বিপ্লব না, কোনো কিছু না, এটা বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে। এবং এটা মানুষ এখন হারে হারে টের পাচ্ছে যে এখানে এটা ম্যাটিকুলাস প্ল্যানে এটা জঙ্গিদের একটা হামলা, যেটাতে শেখ পরিবারকে ধ্বংস করতে চাই। আল্লাহর অসীম রহমত, আল্লাহর দয়ায় আমাদের নেত্রী চলে গেছে, আল্লাহ হয়তো ওনাকে বাঁচায় রাখছে যে বাংলাদেশের মানুষগুলাকে এই জঙ্গি মুক্ত করার জন্য। দেখছি আমরা এই জিনিসটাই আমাদের অনুপ্রেরণা, আমরা বিশ্বাস করি মনে প্রাণে আমরা যেমন সব ছিলাম আমার নেত্রীও সব ছিল, বাকিদের কথা আমি জানি না। আমি আমার নেত্রীর ব্যাপারে 100% অটো, এবং উনার ব্যাপারে কখনো আমরা আপোষ করবো না, একবার না 100টা জেলে 100 বার যদি জেলে যাইতে হয় ইম্পসিবল, এগুলো আমরা কেয়ার করি না। আমরা অন্যায় করি না, অন্যায় করবো যদি আমাদের যদি আল্লাহ জেলে যাইতে হয় যা গেলাম, কিন্তু এটার বিচার সবকিছু আল্লাহ আছে, আল্লাহ করবে। এগুলোর বিচার একদিন না হয়তো একদিন হবে, সব সত্যের জয় 100% আমি বিশ্বাস করি। আমরা এটাই আমাদের অনুপ্রেরণা। এবং আমাদের কর্মীদের যে স্পিরিট, নেত্রীর প্রতি যে ভালোবাসা, যে মানে এবং এই স্পিরিটটা আসার একমাত্র কারণ হচ্ছে জনগণের, কিন্তু আমরা সারা পাচ্ছি ভাই। আপনি বিশ্বাস করেন, আপনি একজন রুট লেভেলের একটা মানুষের সাথে আপনি একটু করে কথা বলেন, ফোন কলে আপনি ফজলুল বাড়ি ভাই, আপনি কারো পরিচয় দিবেন না, আপনি একদম পাবলিকের ভেসে কথা বলবেন, উনি কি বলে আপনি শোনায়। এটা এই মেসেজটা আমরা আমি একটু করে তোমার সাথে অ্যাড করি একটা কথা। আমরা যে মিছিল করতেছি, জনগণ যদি আমাদের উপর ক্ষিপ্ত থাকতো তাহলে ওরা আমাদের সাধারণ জনগণই তো আমাদের উপর হামলা চালাইতো, হামলা করতো। কোনো জনগণ হামলা করে নাই, বরঞ্চ আমাদের কিছু কিছু মিছিলে কিন্তু এখন পেছন থেকে জনগণ আমাদের সাথে আরো কি অ্যাড হচ্ছে মিছিলে। এই যে এখানে একটা আমি যোগ করি, মানে আসলে আপনি যে একটু আগে ভাইয়া গ্রুপের কথা বললেন, হিরান সাদাতের মতো আমিও সেম লাস্ট 2 মাস ধরে আমি কোনো গ্রুপের সাথে ইনভলভ নাই। কারণ এখানে যখন আমি দেখতেছি ভাইয়া একে তো আমরা বাড়ি ঘরে যাইতে পারতেছি না, তার উপর ঘর ছাড়া আজকে প্রায় 8 মাস চট্টগ্রামে মুভ করতে পারতেছি না আমরা। তো আমাদের অপরাধটা কি আমরা জানি না। তো এই আমাদের নিজেদের সেফটির কারণে আমরা গ্রুপ থেকে লিভ নিয়ে নিচ্ছি। তো এরপরে তারপরেও বিচ্ছিন্ন ভাবে যারা যেভাবে করতেছে, যারা যেভাবে ইয়ে করতেছে, মানসিক ভাবে যেভাবে পারছি আমরা বলতেছি যে নিরাপদ থেকে নেত্রীর নির্দেশনা পালন করো। তো সে লাস্ট কিছুদিন আগে একটা মিছিল হইলো আমাদের চট্টগ্রামে, আমি আমার এক ছোট ভাই ওই মিছিলে ছিল, তার সাথে আমি কথা বললাম। তারা যখন মিছিল করে চলে যাচ্ছে সেই মুহূর্তে তাদেরকে প্রশাসনের একটা টিম সিভিলে ওদেরকে অ্যাটাক করতে চাইছে চট্টগ্রাম শহর। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, রাস্তার পাশে একটা লোক ঘুমাইছিল এরকম করে, কোথায়, ফুটপাতে। ও দৌড় যখন দিচ্ছে উনি বুঝতে পারছে যে দিক দিয়ে একটু আগে একটা মিছিল গেছে, আওয়াজ হয়েছে। আমি জায়গাটার নাম বলতে পারবো না প্রাইভেসির স্বার্থে। তো ওই লোক রাস্তার পাশে মশারি টানা ঘুমাইছিল, ওরে ডেকে হাত ধরে ওকে ওই মশারির ভিতরে ঢুকাই দিচ্ছে যে তুই আমার পাশে ঘুমাই যা, তোরে তাহলে তোরা ডিস্টার্ব করবে না। ঠিকই ওই ছেলে ওর পাশে ঘুমাই গেছে, শুয়েছিল, পুলিশ এসে আসছে, এসে আবার চলে গেছে, অনেকক্ষণ খুঁজছে পায় নাই, ওই লোকের পাশে ও ঘুম। তাহলে আপনি একটা চিন্তা করেন, একটা ডে লেবার বা ধরেন আপনি সেই রাস্তায় ঘুমায়, এই লোক ওই ছেলেটাকে দেখে হাত ধরে ডেকে ওর মশারির ভিতর ঢুকায় ওকে ওর পাশে ঘুম নিয়ে আনছে, যাতে পুলিশ কোনোভাবে বুঝতে না পারে যে এটা ছাত্রলীগের ছেলে, এটা মিছিল করছে। এটা আমার একদম খুব একটা কাছের একটা ছোট ভাই যে মিছিলে ছিল, তার কথা আমি বলতেছি, তার নিজের মুখের কথা, তার অভিজ্ঞতা। বুঝছে? তাহলে কোন লেভেলের ভালোবাসায় মানুষের, কোন লেভেলের সমর্থন থাকলে একটা মানুষ এই কাজটা করতে পারে। ওখানে মিনিমাম 100 জনের উপরে প্রশাসনের সিভিল এবং ইন ড্রেস, অন ড্রেসে, অন ডিউটিতে লোক ছিল যারা খুঁজতেছিল এই মিছিলকারীদেরকে। রাতের তখন মিনিমাম ফজর আজানের আগে কি পরের কথা বলতেছি এখন আমি। তাহলে ভালোবাসাটা কোন জায়গাটা, এটা আপনি বুঝেন, বিচার বিবেচনাটা জনগণে করুক, আমাদের করার দরকার। রিদওয়ান, আপনি এত দারুণ একটা প্রসঙ্গ আনলেন এখানে, যে কারণে এটা নিষিদ্ধ করেও, আপনাদের সঙ্গে নিষিদ্ধ করেও কিন্তু তারা কিছু করতে পারছে না। মানুষের ভালোবাসাটা, মানুষের ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যখন মানুষের ভালোবাসা 3 কোটি জনগণ, 3 কোটি কর্মী বা সমর্থক তো আওয়ামী লীগের আছে, এটাকে নিষিদ্ধ করাটা কি, এটা কি ছেলে খেলা, মগের মূল্য এটাকে উড়ে আসছে। রিদওয়ান, আমি একটু ফাইমের কাছ থেকে ফেরার পরে আপনাদের দুজনের কাছে আরেক জানতে চাইবো, আপনাদের চট্টগ্রামে বাংলাদেশে ছাত্রলীগের
নানা কারণে অনেক সমস্যা চলতেছিল, ইমেজের ক্রাইসিস ছিল। কিন্তু চিটাগাঙ্গে একটা খুব জনপ্রিয় একটা ছাত্র নেতা ছিল নুরুল আজম রনি। তার তার কথা আমরা ভাই শুনতে আমাকে চাই। একটু বলতে দিবেন, আমাকে এই জায়গাটা আমি আমি একটু করে এই কথাটা ফাহিম ভাই বলবে, এরপর আমাকে শুধু 2টা মিনিট এই মানুষটার জন্য সময় দিবেন, আমি একটু আচ্ছা কথা ঠিক, বলবো। এটা আমরা জানার চেষ্টা করবো। ফাহিম, জি ফাহিম আপনি বলেন তো, এই নেত্রীর কোন বিষয়টাকে আপনারা এখন সাহস হিসেবে আপনারা অগ্রসর করে আপনাদেরকে? ভাই, নেত্রী কিন্তু সবসময় একটি কথা প্রত্যেকটা গ্রুপেই বলেন যে আমি শেখের বেটি। ইনশাল্লাহ আমি বাংলার জনগণের এবং বাংলার যে সকল আমাদের তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা আছে তাদেরকে এই দুঃখ দুর্দশার পাশে তিনি দাঁড়াবেন এবং বাংলাদেশের পুনরায় প্রধানমন্ত্রী হিসেবেই তিনি কিন্তু আবারও দায়িত্বভার গ্রহণ করবেন। জননেত্রী শেখ হাসিনা এর একটি কথাই বারবারই বলেন যে আমি কিন্তু শেখের বেটি, আজ অতপা কাল উনি তো ইনশাল্লাহ বলেন, আমি ফাহিম আবারও। আপনি যে কথাটা বললেন শেখের বেটি বলেন, কিন্তু এই এই দেশে বইমেলায় তার ছবি ডাস্টবিনে ব্যবহার করা হয়। এই দেশে মঙ্গল শোভাযাত্রায় তাকে কিন্তু যেভাবে ভাইয়া ওই চিত্রিত করা ডাস্টবিনের হয়। কথাটাতে আর আমরা না যাই, ওই লোকটা আসলে ও ডাস্টবিনের ময়লা, আমি নাম বলতেছি, আমি জানি শফিক, এর আমরা বলতেছি ডাস্টবিন শফিকটা। এই না, কথাটার এই জন্য এই হয়তো এই দেখা যাবে লোকটা যে সে আসলে ভাই আমার জানেন, হয়তো এই লোকটা প্রশাসন আসলে কালকে এই লোকটা আমাকে আসলে ট্রেস করবে মানুষের বা হয়তো ক্যাটাগরিতে আমার পড়ে না। জীবন সংশয় থাকতে পারে, ডাজন্ট কেয়ার। এই লোকটা ওকে এই নিয়ে লোকটা আলোচনা এই করার মতো লোকটা ও ওই লেভেলের লোক না। এই লোকটা মানে মানুষের ক্যাটাগরিতে পড়ে না। এবং ওকে এই উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব, মানে এটা তো নাথিং একটা বিষয়, এটা মানে কোনো ক্যাটাগরিতে পড়ে না। মানে সে লোক, মানে এ তাকে একটা লোক আমরা ডাস্টবিনেরই ময়লা, সেজন্য ও বলা যায় না ডাস্টবিনের আসলে। পাশেই গেছে। আপনি বলতেছেন ভাই ওকে কেন নিয়ে ব্যাপার আলোচনা হচ্ছে লোক করা কি, হয় যায় না? না। ব্যাপার হচ্ছে ভাই ভাই, ব্যাপার ফাহাদ, হচ্ছে এটা আপনাদের চিটাগাংয়ের লোক হচ্ছে প্রফেসর ইউনূস, সেই কিন্তু তাকে বসাইছে ওখানে। জি জি জি। ভাই আপনি যে যার কথা বলতেছেন তার এলাকায় গিয়ে একটু সার্ভে করে দেখেন তো, ওনাকে কি ইউপি মেম্বার করলে কি ইউপি মেম্বার হবে কিনা, এলাকার মানুষ তাকে কি গালি দেয় কি দেন, আমি চ্যালেঞ্জ করলাম এখানে। আমার এই কথার জন্য যদি কালকে আমার জেলে যেতে হয়, আপনারা তো একজন তিনজন সাক্ষী আছেন, ওনার এলাকায় গিয়ে ওনার এলাকার কাছ থেকে মানুষের কাছ থেকে জিজ্ঞেস করেন তো মিস্টার ইউনুস কেমন। বাকিটা বাকি ইতিহাসটা ওনার এলাকার মানুষই বলবে। ওনার এলাকা আমাদের পাশে হাটাজারি, ঠিক আছে, ওনার এলাকার একটা একদম নগণ্য রিক্সাওয়ালার কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন উনি কেমন। না, কি এটা তো বলেন আসলে আপনি? কোনো ঘুরে এসে জুড়ে গ্রহণযোগ্যতা বসলে কি নাই। বাংলাদেশের গডফাদার হয়ে গেল উনি? এই জি লোকটা ভাই, ছিল আসলে বুঝতে পারি নাই। একজন সুদী ব্যবসায়ী। তারপরে ওই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বিভিন্ন গরিব মানুষের টাকা আত্মসাৎ করছে। অনেক পরিবারকে সে রাস্তায় ভাই নামাইছে, অনেক পরিবার, এলাকার অনেক গরিব পরিবার, মানুষের শত উনার শত গ্রামীণ পরিবার। ব্যাংকের জন্য ওনার গ্রামীণ ব্যাংকের লোক মানুষের ঘরের টিন খুলে নিয়ে আসছে টাকা দিতে পারে না, এরকম জ্বলন্ত ভাই প্রমাণ আমার সামনে আছে। বিষয়টা কি জানেন? লোন নিচ্ছে 500 টাকা, কিন্তু সে সুদে আসলে 5,000 টাকা দিছে তাকে। 500 টাকা লোন নিছে উপকার করার জন্য নিজের, কিন্তু দেখা যাচ্ছে ওই লোকটা ওই লোনের টাকা সুদ দিতে 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 দাঁড়াইছে 5,000 টাকা। মানে সে ওই 500 টাকা 5,000 টাকা দিতে বিনিময়ে পারে না, ওর সাড়ে ঘরের গরু সাড়ে নিয়ে চার গেছে। হাজার টাকা সে লাভ দিছে। ফাহিম, আপনি বলেন কি অবস্থা? আপনি তো বাইজ্ঞাসার কথা বলছেন, খুলনার কথা বলছেন। খুলনার যে মিছিলটা হয়েছে, সেই মিছিলে তো আপনি তো ঢাকায়, খুলনায় কিভাবে আপনার সংযুক্ত রাখেন আপনারা? আমরা বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা খুলনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখি। আমাদের জেলা আওয়ামী লীগের গ্রুপ আছে, জেলা ছাত্রলীগের গ্রুপ আছে, জেলা যুবলীগের গ্রুপ আছে, স্বেচ্ছাসেবক লীগের গ্রুপ আছে। আমরা সেই গ্রুপগুলোতে জননেত্রী শেখ হাসিনা কিছুদিন আগেও আমাদের খুলনার একটি গ্রুপে, জেলা আওয়ামী লীগের একটি গ্রুপে তিনি এসেছিলেন, আমাদের মাঝে কথা বলেছিলেন। তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে তিনি উৎসাহ জুগিয়েছিলেন। সেই উৎসাহ যোগানোর পরবর্তীতে কিন্তু আমরা খুলনা জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের নির্দেশ ক্রমে এবং জেলা আওয়ামী লীগের সঙ্গে নিয়েই কিন্তু আমরা একটি বৃহত্তম একটি মিছিল করতে পেরেছি এবং ওই মিছিল মিছিলটার পরবর্তী, পরে কি পরিমাণ অ্যারেস্ট হয়েছে? ওই মিছিলটার পরে হ্যাঁ, মিছিল কি পরিমাণ পরবর্তী arrest হয়েছে? সময়ে আমি সেটাই বলছিলাম যে মিছিল পরবর্তী সময়ে যিনি আমাদের খুলনা আমাদের জেলা আওয়ামী লীগের সহসভাপতি আছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান চাচা, তিনি আমাদের বিভিন্ন ভাবে আইনি সহায়তা দিচ্ছিলেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের খুলনায় একাধিক মামলা হয়েছে, একের অধিক মামলা জননেত্রী শেখ হাসিনা সহ আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
তো মিছিল পরবর্তীতে সময়ে আমাদের তাৎক্ষণিকভাবে তো ওই রাত্রে আমাদেরকে 25 জনের মতো নেতাকর্মীকে ওই রাত্রেই অ্যারেস্ট করা হলো। পরবর্তীতে আরো প্রায় 17 থেকে 18 জনকে অ্যারেস্ট করা হলো, এবং যিনি আমাদের আইনি সহায়তা দিচ্ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান চাচা, তাকে এখান থেকে 2 দিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিনিয়র আইনজীবী, খুলনা জজ কোর্টের তিনি সিনিয়র একজন আইনজীবী। তাকে আহ, বিনা মামলায় বিনা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেটার তীব্র নিন্দা খুলনার আপামর জনগণ জানিয়েছেন। আপনারা জানেন খুলনার মিছিল, আপনারা ভাই এক মিনিট, আপনার খুলনার মিছিলটা দেখলে আপনি বুঝতে পারবেন খুলনার মিছিলে কিন্তু সব কিন্তু পাঞ্জাবি আর প্যান্ট পরা লোক ছিল না, বা শার্ট লুঙ্গি আর পরা কিছু প্যান্ট পরা আছে। লোক ছিল না কিন্তু খুলনার মিছিলে কিন্তু লুঙ্গি পরা লোকেরা ছিল। তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা কিন্তু খুলনার মিছিলে অংশগ্রহণ ভাইয়া, করেছিল। আর আমরা যদি খুলনাকে মিছিলটাকে স্যালুট, খুলনাকে স্যালুট। খুলনা আমরা ঐক্যবদ্ধভাবে মিছিলটা করতে পারছে, এবং এটা আমরা যদি বাংলাদেশে হয়তো মানে ঐক্যবদ্ধভাবে প্রথম মিছিল এটা। এটা আমরা সবাই আমরা এটা যদি থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা যদি আরেকটু টাইম পেতাম, আমরা যে কেন্দ্রীয় যে নির্দেশনা ছিল 20 তারিখে যে কর্মসূচি বাস্তবায়ন করেছিল, আমরা সেই কর্মসূচিকে কিন্তু যথাযথভাবে ডিসি সাহেবের কাছে স্মারকলিপি প্রদর্শন করা, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ করা থেকে শুরু করে মিছিল করা থেকে শুরু করে আমরা কিন্তু কেন্দ্রীয় যে আওয়ামী লীগের যে নির্দেশনা ছিল প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু আমরা পালন করেছি। এবং 5 তারিখ পরবর্তী সময়ে আমি সহ আমার উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু ঢাকায় একাধিক মিছিল আমরা করেছি, যার প্রেক্ষাপটে ধানমন্ডি 32-এ যেবার সর্বপ্রথম আমরা মিছিল করেছি, সর্বাধিক লোক নিয়ে যে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন বেনজির হোসেন নিশি আপু, সেই মিছিলে কিন্তু আমাদের তাৎক্ষণিকভাবে আমরা যে 13ই ডিসেম্বর মিছিল করেছি, মিছিল পরবর্তী সময়ে কিন্তু আমাদের নদী আপু এবং সেই আমাদের নিশি মিছিল আপুকে না পেয়ে। ফাহিম ফাহিম সেই মিছিল কিন্তু 32 নম্বরে ধ্বংস আটকাতে পারে নাই। সেই জি, মিছিল গুলা 15 আগস্টে মানে প্রচুর লোক যদি থাকতো 32 নম্বরের সামনে, ও সাহস করতো না। আচ্ছা, পরে আবার আসবো ফাহিম। রিদওয়ান, আপনি বলতে জি চাচ্ছিলেন ভাইয়া। রনিকে নিয়ে। না, আপনি আপনি আপনার প্রশ্নটা কি জানি বলছেন, একটু রনি ভাইকে নিয়ে এটা একটু বলেন। আমি 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 বলছিলাম যে বাংলাদেশ ছাত্রলীগের অনেক কারণে অনেক দিন পরে আমরা খুব জনপ্রিয় একটা ছাত্রনেতা দেখছিলাম চট্টগ্রামে, নুরুল আজিম রনি। সেই রনির কর্মীরাই কিন্তু আজকে সারা চট্টগ্রাম জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে নানাভাবে অনুপ্রেরণা তৈরি করছে। সে রনিকে কিভাবে মিস করেন প্রতিদিন আপনারা? ভাইয়া, আসলে আমি এই জায়গায় থেকে আমি আপনাকে বলি, মানে আমি আপনার একটা ফ্যান বলতে পারেন। আজকে আপনার সাথে আমার ফার্স্ট মিট, কিন্তু এর আগে আমি আপনার ফ্যান, এটা আমার বন্ধু আরিফ জানে। তো এখন প্রথম আমি আজকে থেকে হয়তো 3 বছর আগে রনি ভাইয়ের সাথে আমার তখন এরা তখন কি সেক্রেটারি ছিল 3 বছর আগে নাকি ছিল না, সেটা তো আমার মনে না, নাই। রনি ভাইয়ের কাছ থেকে আমি আপনার কথা প্রথম শুনছিলাম। এরপর উনি আপনাকে নিয়ে, ওনার সাথে আমার অনেক ডিসকাস হতো, আমার সাথে ভালো মন্দ অনেক সুখ দুঃখের অনেক আলাপ হইতো ভাইয়ার সাথে। তো আমার এলাকারই সন্তান, আমাদের পটিয়ারই ছেলে উনি। তো সেই সুবাদে একটু বেশি যোগাযোগ হইতো। তো আপনার কথা শুনছি, এরপরে মানে এভাবে আপনার অনুপ্রেরণাটা মূলত উনি আমাকে দিছিল। এরপরে 5 তারিখের পরের কথাগুলো আগের গুলো বাদই দিলাম। উনার তো বিভিন্ন ধরনের, উনার ফ্যামিলির উপর অ্যাটাক হইলো, উনার ঘর বাড়ি ভাঙচুর হইলো। 4 তারিখ হীরা জানে যে বৈষম্য বিরোধী আন্দোলনের এরা ওনার ওখানে গিয়ে অনেক কিছু করলো, ওনার ঘর বাড়ি সব শেষ। তো ওনার বউ বাচ্চার উপরেও ইভেন কি মানে মৃত্যু ঝুঁকি ছিল, মৃত্যু মানে মার্ডারের একটা 4 তারিখে তো ইয়ে চার ছিল। তারিখে তো উনাকে তো মানে রনি ভাইকে পেলে ওরা মেরে ফেললো 4 তারিখে। ওরা তো ওনার শুধু জামাত বাসায় হামলা শিবির করছিল। সেদিন 4 তারিখ রনি ভাই করছিল নুরুল ওনার আজিম পাশে রনি আরেক কই, বাসায় গিয়ে নুরুল আজিম রনিকে দাও। নিজেকে সেভ করছে। ওই দিনও তো মনে হয় 5 লাখ টাকা না 6 লাখ টাকা, সরি 20 লাখ টাকা মনে হয় হীরা না অফার করতেছে যে উনাকে লাগবে। তো আসলে মানে উনি অনুপ্রেরণা ছিল। মানে 5 তারিখের পরে আসলে মানে উনি ওইভাবে তো উনি তো ইয়ে করতে পারে নাই। তবে উনি আজকের দিন পর্যন্ত আমি যতটুকু জানি, যতটুকু শুনতেছি, বা যতটুকু ব্যক্তিগতভাবে আমি কনফিডেন্সিয়ালি বলতে পারবো, উনি আজকের দিন পর্যন্ত সবার সাথে যোগাযোগ রেখে যাকে যেভাবে পারতেছে অনুপ্রেরণা যোগাচ্ছে, এটা ছাড়া আপাতত ওনার আর কিছুই করার নাই। তবে উনি আগাচ্ছে, উনি সাহস দিচ্ছে সবাইকে যে তোমরা ভয় পাও না, তোমরা ভেঙে যাও না।
এটাই হচ্ছে এমন সমস্যা আপনার শেষ বক্তব্য শুনে আমাদের অনেক টাইম হয়ে গেছে আজকে, কি বলবেন শেষ বক্তব্য আপনার? ভাই আসলে শেষ বক্তব্য বলতে কি আসলে আমাদের এখন যেটা আমি মনে করি যেটা আমাদের করণীয়, আমাদের করণীয় হচ্ছে একটাই, শেখ হাসিনাকে তো উনি উনি যে আমরা সবাই বলি আপা আপনি আসেন, আপনি আপনি আসতেছেন না, এখন আপনি কখন আসবেন? বিষয় হচ্ছে যে উনি উনি এসে যে উনি থাকবেন কোথায়, উনি কিভাবে আসবেন, ওনার তো একটা জীবনের একটা সেফটির বিষয় আছে। ওনার ওনার জীবনের সেফ, ওনার থাকার স্থান, এগুলো কি আমরা আসলে ক্রিয়েট করতে পারছি, আমরা তৈরি করতে পারছি? আমরা এখনো তৈরি করতে পারি নাই। তো উনি আসার আমার 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 ব্যক্তিগত অভিমত যেটা, উনি আসবে না, আমরা উনাকে নিয়ে আসবো। এবং আমরা ওনাকে কিভাবে নিয়ে আসবো? আমরা ওই পরিস্থিতি তৈরি করতে হবে। কারণ এখানে যে মব জাস্টিস বা যে বর্তমান যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে তো ওনার জীবনে কোনো নিরাপত্তা নেই। তো সেই নিরাপত্তার বেষ্টনী আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের ছাত্রলীগকে ঢাল হয়ে দাঁড়াতে হবে। আমরা আমরা একাত্তরে যুদ্ধের সময় ছাত্রলীগ ঢাল হয়ে দাঁড়িয়েছি। আমরা বাংলার ভাষা আন্দোলনে আমরা ছাত্রলীগ ঢাল হয়ে দাঁড়িয়েছি। আমরা 69-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশ ছাত্রলীগ ঢাল হয়ে দাঁড়িয়েছি। 75 পরবর্তী পিতা মুজিবকে সপরিবার যখন হত্যা করা হয়, তখন আমরা ছাত্রলীগ ঢাল হয়ে দাঁড়িয়েছি। স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলনে আমরা ছাত্রলীগ ঢাল হয়ে দাঁড়িয়েছি। ঠিক এবারও এই 2024-এর যে রাজাকার ইউনুসের যে তৈরি, ইউনুসগণদের এই বাংলার মাটি থেকে চিরতরে বিতাড়িত করার জন্য করতে হলে আমাদের ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং আমি মনে করি এই আমার ব্যক্তিগত মানে যেটা আমরা ওই ঢালাওভাবে আমরা ওই মানে বিচ্ছিন্ন কোনো মানে প্রোগ্রাম না করে, বিচ্ছিন্নভাবে কোনো মিছিল মিটিং সমাবেশ না করে, আমরা যদি একসাথে একই মঞ্চে একটা জায়গায় আমরা যদি সবাই আসতে পারি, অবস্থান নিতে পারি, সেটা হোক ঢাকামুখী হোক যে কোনো জায়গায়, আমি মনে করি আমাদের যদি ঢাকামুখী আমরা যদি কোনো একটা বড় ধরনের একটা যদি মানে মিছিল বা সমাবেশ অর্গানাইজ করতে পারি, এবং সেখানে যদি আমরা আমাদের অবস্থান জানাতে পারি, অবস্থান তৈরি করতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের নেত্রীকে আমরা বাংলাদেশে আনতে পারবো, ওনাকে নিরাপত্তা দিতে পারবো। এবং সেটার জন্য আমাদেরকে আমি আগে একটা কথা বলেছি যে রাগ, অভিমান, ক্ষোভ এগুলো ভুলে যেতে হবে। এগুলো আমরা এখন যুদ্ধে আছি। এই যুদ্ধের সময় আমি আমি কি করছি, কি পেয়েছি, আমি ভাত খেতে পারছি কিনা, এগুলো আমাদেরকে এখন মনে রাখা যাবে না। যেহেতু এই যুদ্ধ আমার নিজের বাঁচার যুদ্ধ। এই যুদ্ধ আমি তো মারা যেতে পারি। আমার নেত্রী যদি ক্ষমতা না আসে, আমার দল যদি ক্ষমতা না আসে, আমি সাদাত হোসেন হীরা, আমিও আর আমার পরিবারের কাছে যেতে পারবো না, আমিও ক্ষমতায় আসতে পারবো না, আমিও বুক ফেলেই রাস্তায় হাঁটতে পারবো না। তা আমাকে বাঁচাতে হলে আমার দলের জন্য কাজ করতে হবে। আমার দল যদি বাঁচে, আমি বাঁচবো। সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে আসলে কেউ কখনো হারাতে পারে নাই, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবেও না। তা আমাদের নিজেদের মধ্যে অতীতের যে দ্বিধাদ্বন্দ্ব, সেই দ্বিধাদ্বন্দ্ব আমাদেরকে অবশ্যই ভুলে যেতে হবে। ভুলে গিয়ে আমাদের যে কর্মী বাহিনী যারা আছে তাদের কাছে কমিউনিকেশন বাড়াতে হবে। আর আমাদের আমি যেটা এই বিগত 8 মাসে যা বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কিন্তু আমি শতভাগ নিশ্চিত বাংলাদেশের জনগণ অতীতেও আওয়ামী লীগের সাথে ছিল, বাংলাদেশ জনগণ এখনো জননেত্রী শেখ হাসিনার অধীনে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জনগণ আওয়ামী লীগের উপর আস্থা রাখে, শেখ হাসিনার উপর আস্থা রাখে। তাই ঠিক আছে শাহাদাত, আপনার সফরটা আমরা শুনলাম। আমাকে একটা মিনিট আমি একটা মিনিট বলি আপনাকে একটু করে আমাদের প্রবলেম গুলো একটু আপনি একটু আমার মানে যে প্রবলেম গুলো একটু আপনি হাই কমান্ডার কাছে আপনি হাইলাইট করবেন। যেমন মনে করেন ভাই, আমি কিন্তু আমি আমার জায়গা থেকে এই শীতের সময় আমি আমার জায়গা থেকে আমি শেখ হাসিনার পক্ষ থেকে গরিব মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করি, কম্বল বিতরণ করি। পবিত্র রমজান মাসে আমি গরিব মানুষের কাছে আমি শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করি। তারপর আমাদের এই কারাগারে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আমাদের যারা সহযোদ্ধা, তাদেরকে কিন্তু আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের জন্য ঈদ উপহার, ঈদের কাপড় চোপড় দিই।
এবং ঈদের সময় জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি গরিব খেটে খাওয়া মানুষের কাছে আমি ঈদের নতুন উপহার দিই। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমি 17 মার্চ এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আমি শিশুদের মাঝে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি চমৎকার চমৎকার কাপড় উপহার দিই। এই জিনিসগুলো আমরা করতেছি কেন? এই জিনিসগুলো আমার করার লক্ষ্য বা উদ্দেশ্য একটাই, যে এটা মানুষজন বুঝুক যে শেখ হাসিনা আজকে ক্ষমতা নাই, কিন্তু কি হয়েছে, শেখ হাসিনা দূরে বসে হলেও আমাদের কাছে তার সাহায্য ভালোবাসা পাঠাচ্ছে তার কর্মীদের মাধ্যমে। তা আমরা এই জিনিসগুলো যদি সৃষ্টি করতে পারি জনগণের কাছে, আমরা যদি সেইগুলো পৌঁছতে পারি, যে না তাহলে তো ওরা বলবে না শেখ হাসিনা ক্ষমতা নাই বা শেখ হাসিনা নাই, তারপরে তো শেখ হাসিনা অনুদান বা ভালোবাসাগুলো আমরা পাচ্ছি, খাবার পাচ্ছি, বস্ত্র পাচ্ছি, এগুলো পাচ্ছি। জনগণ 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 কিন্তু জনগণ কিন্তু এইসব দেখে কিন্তু আমাদের প্রতি আরো উপলব্ধি হচ্ছে, যেটা কিন্তু এরা করতে পারে নাই। এরা 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 যারা এখন ইউনুসরা যারা আছে, এরা কি কোথাও ঈদ বস্ত্র বিতরণ করছে? ঈদ বস্ত্র বিতরণ করে নাই। রমজান মাসে কোনো গরিব মানুষের কাছে ইফতার সামগ্রী বিতরণ করা নাই, শীতে কোনো কম্বল বিতরণ করা নেই। কিন্তু আমরা এগুলো করে যাচ্ছি। আমরা এগুলো করে যাওয়ার পিছনেই ওইটা মূল উদ্দেশ্য, জনগণ এখনো বুঝবে যে আমরা জনগণের সাথে আছি, জনগণের সেবা করতে চাই। আওয়ামী লীগ জনগণের সেবা। কথাটা শুনি ফাহিম, আপনার পাশে গোপালগঞ্জে গ্রাম পর্যায়ে আমরা যে মিছিলগুলো দেখেছি, প্রতিরোধগুলো দেখেছি, বাংলাদেশের কোথাও দেখি নাই। ফাহিম, কিভাবে নেত্রীকে কিভাবে আনবেন, রাখবেন কোথায়? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশ ত্যাগ করার পরে সর্বপ্রথম কিন্তু প্রতিরোধ গড়ে তোলে গোপালগঞ্জ থেকেই, কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। তা আমাদের গোপালগঞ্জ এবং খুলনা পাশাপাশি হওয়ার কারণে আমরা কিন্তু গোপালগঞ্জের থেকেই কিন্তু অনুপ্রেরণা নিয়ে জননেত্রী শেখ হাসিনার জন্য, যখন কেউ বাংলার মানুষ কেউ কথা বলতে পারছিলেন না, জননেত্রী জয় বাংলা স্লোগান দিলেই মানুষ পিটিয়ে মারছে। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমাদের ছাত্র নেতা ভাত চেয়েছে বলে তাকে জীবন দিতে হয়েছে। আমাদের মাসুদ ভাই রাজশাহীর পানি চেয়েছে, তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনা একটি জিনিস বাঙালি মানুষকে বুঝিয়ে দিয়ে গেছেন, যে জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, জননেত্রী শেখ হাসিনা করোনা মহামারীর মধ্যে যাকে নিজের ভাই করোনা হয়েছে বলে নিজের ভাই পাশে আসতেছে না, নিজের মা নিজের পিতা পাশে আসতেছে না, কিন্তু জননেত্রী শেখ হাসিনার এক কথায় বাংলাদেশ ছাত্রলীগের একজন তৃণমূল পর্যায়ের কর্মীও ওই করোনা রোগীর পাশে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে দৌড়েছে। মৃত্যুকে বুকে আলিঙ্গন করে, মৃত্যুকে হাতের মুঠোর মধ্যে নিয়ে কিন্তু করোনা রোগীর পাশে কিন্তু যে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের একটি কর্মী। মহান মুক্তিযুদ্ধে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই কিন্তু বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কিন্তু স্বাধীনতা যুদ্ধে তারা ভূমিকা রেখেছে। কিন্তু বিশাল বিশাল মিছিল যেটা হয়েছে, সেটা সবার ব্যর্থতার কারণে, সবার ইয়ের কারণে সেই বিষয়গুলা আমরা আগামীতে যাতে না হয় সেটা তুলে ধরার জন্য বলছিলাম ভাই, বাংলাদেশ ছাত্রলীগের অবদান বলে শেষ করা যাবে না। যখন কৃষক তার নিজের জমির ধান বৃষ্টির কারণে উঠানে উঠাতে পারছে না, জননেত্রী শেখ হাসিনার একটি ডাকে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের কর্মীরা কিন্তু কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। কোনো 1 টাকা পারিশ্রমিক লাগে নাই, দলে দলে দল বেঁধে কর্মীরা মাঠে কাজ করেছে। আজকে দেখেন, জননেত্রী শেখ হাসিনার 48 রকমের ভাতা প্রচলিত ছিল। সেই 48 রকমের ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে মাতৃত্বকালীন ভাতা থেকে শুরু করে বয়স্ক ভাতা, আজকে কোনো ভাতাই নাই। যার কারণে একজন বয়স্ক মানুষ সে কিন্তু তার রুটি রুজির ব্যবস্থা তিনি করতে পারছেন না। একজন বয়স্ক মা তিনি কিন্তু তার বয়স্ক ভাতা পাচ্ছে না, বিধবা ভাতা পাচ্ছে না। এই কাজগুলো বাড়াতে হবে। এই কাজগুলো কিভাবে এই সরকার না করুক, আপনারা কিভাবে করবেন সেটা আপনি চিন্তা করেন। আমরা আজকে শেষ করব। আমি সংক্ষিপ্ত আকারে 1 মিনিট কথা বলে শেষ করব। আমাকে 2 মিনিট সময় দিতে হবে ভাইয়া। ভাই, ব্যাপার হচ্ছে আমরা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা
5 তারিখ পরবর্তী সময় আমরা ঢাকায় যারা অবস্থান করছি, আমরা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে আমরা কিন্তু তৃণমূল পর্যায়ে যারা রয়েছেন বা ছাত্রলীগের প্রত্যেকটা কর্মী সুসংগঠিত হয়ে এই ইউনূস বিরোধী প্রত্যেকটা আন্দোলন, লিফলেট বিতরণ থেকে শুরু করে, জয় বাংলা স্লোগান থেকে শুরু করে, মিছিল করা থেকে শুরু করে প্রত্যেকটা কার্যক্রমে কিন্তু আমরা অংশগ্রহণ করছি এবং স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছি। আপনাকে আরেকটা জিনিস মেসেজ দিতে চাই, অতি শীঘ্রই ঢাকার বুকে সর্ববৃহৎ মিছিল বাংলাদেশ ছাত্রলীগ ইনশাল্লাহ করবে, সেটা সেই ইতিহাসের সাক্ষী আপনারা হবেন ইনশাল্লাহ অতি শীঘ্রই। এই বলে আচ্ছা, ঠিক আছে, আমরা অপেক্ষায় থাকলাম সেই মিছিলে। সাদত আপনি আর বাড়াবেন না, খুব সংক্ষেপে বলবেন, আমরা রিদনের কাছে যাব। ভাইয়া আমার একটু 2 মিনিট আমি সময় নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি আপনাকে বলি, আপনি যেটা বললেন ইউনূস, উনি কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে নাই, জনগণ ওনার পাশে নাই। এটা উনি যতই চিন্তা করুন, যতই মানে আকাশ কুসুম কল্পনা ভাবুক, উনি জনগণের মানুষ না, উনি হচ্ছেন জঙ্গিদের গডফাদার। ফার্স্ট অফ অল, আমরা যদি এই মুহূর্তে আমাদের যে একটু নিজেদের ভিতরে যে একটু অগোছালো অবস্থাটা আছে, এই অবস্থাটা যদি আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে মাঠে নামতে পারি, জনগণ আমাদের সাথে 100% গ্যারান্টি দিয়ে বললাম, কালকে জনগণ আমাদের সাথে মাঠে নামবে, ওরা পালাবে, এটা গ্যারান্টি। আমরা গ্রাউন্ড লেভেলের সাথে আমরা আছি, আমরা রাস্তার মানুষজনের সাথে আছি, আমরা ওদের কাছ থেকেই আমরা ইনফরমেশনটা পাচ্ছি। ঠিক আছে, প্রথম এই কাজগুলো কবে করবেন আর কবে পালাবে ভাইয়া? এখন আমি একটু বলতে দিন, এই যে আমরা এখন সেজন্য চেষ্টা করতেছি যে মানে আমরা আমাদের মধ্যে থেকে যে এই কিট গুলো আছে, নোংরা কিট গুলো আছে, এগুলোকে সরাই ফেলার জন্য, এগুলো আইডেন্টিফাই করার জন্য আমরা কাজ করতেছি অলরেডি। এবং এলাকায় এলাকায় আমাদের চট্টগ্রাম, বেসিক্যালি আমাদের চট্টগ্রামের অবস্থাটা আপনি জানেন, আমরা চট্টগ্রামে থাকতে না পারলেও আমরা চেষ্টা করতেছি আমাদের কর্মী ভাইদেরকে, আমাদের বড় ভাইদেরকে মানে একসাথে করে সবগুলো যাতে কোঅর্ডিনেট করা যায়। সেক্ষেত্রে গিয়ে আমাদের জেলা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের লোকাল সাবেক এমপি এবং বর্তমানে উপজেলা চেয়ারম্যান সহ আমাদের উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের কিছু সাবেক ছাত্র নেতা এবং বড় ভাই, আমি নাম বলতে পারতেছি না ক্রাইটেরিয়ার কারণে, এবং যুবলীগ নেতা, এরা আমাদেরকে যথেষ্ট পরিমাণ রিসেন্টলি রেসপন্স করতেছে। এই যে আপনি বললেন রনি ভাইয়ের কথা, আবার মিছিল করলো মিজান ভাই, ছাত্রলীগের সাবেক, আবার আমার এলাকার কিছু বড় ভাই, আমাদের চট্টগ্রামের ওই গোলাম সামদিনী জনি ভাই খুব অ্যাক্টিভিটিস, গোলাম সামদিনী জনি ভাই তো কনফার্ম, শহীদ ভাই, আমাদের ডেভিড আরিফ, আমাদের বন্ধু আরিফ, তো আবার প্রবাসে কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী, যেমন আপনার মতো আমাদের কিছু বড় ভাই আছে, আমাদের বন্ধু বান্ধব আছে আরিফরা, ঠিক আছে, ওরা আমাদেরকে সার্বিকভাবে সব দিক থেকে আমাদেরকে সাপোর্টটা দিচ্ছে, মাঠটা যেন গুছাই নেওয়া যায়। এই জায়গাতে আমাদের, আপনার মাধ্যমে আমার কথাগুলো বলার একমাত্র কারণ হলো আপনারা আমাদের বটগাছ, আপনারাই পারবেন এই কথাগুলো আমাদের সিনিয়র লেভেল পর্যন্ত পৌঁছে দিতে, আমাদের বার্তাগুলো, এবং ওভাবেই যেন আমাদের জিনিসটাকে আমরা গুছাইতে পারি, যাতে আমরা কোনো নতুন করে কোনো ধরনের ডিস্টার্ব বা কোনো ধরনের বিপদের সম্মুখীন আমরা না হই, বা আমাদের এই বাচ্চা জুনিয়র ছেলেরা, নিরপরাধ ছেলেগুলো যেন আর কোনো মব জাস্টিস বা মামলা গ্রেফতারের শিকার না হয়। এবং আমাদের যারা মাঠে কাজ করতেছে অলরেডি, যারা কাজ, আমরা যদিও বা চিটংয়ের বাইরে আছি, আমরা যদিও বা চিটংয়ের বাইরে আছি, কিন্তু আমাদের কর্মীরা, আমরা সার্বক্ষণিক ভাবে ওরা মাঠে কাজ করতেছে। আপনারা খবর পাচ্ছেন চিটংয়েরটা, আর চিটংটা হচ্ছে বিপ্লবের সূতিকাগার, এখান থেকেই বাংলাদেশের প্রথম আওয়াজটা হয়েছিল মিছিলের, এটা আপনারা সবাই জানেন। ঝটিকে মিছিল বলেন আর যাই বলেন, প্রতিবারটা প্রথম হয়েছিল চট্টগ্রাম থেকে, এবং এটা আমরা সবাই এভাবে কোঅর্ডিনেট করতেছি। সবাই আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আমরা যাদের কাছ থেকে চাচ্ছি, বা কর্মীদের জন্য যারা চট্টগ্রামে নিয়োজিত আছে তাদের জন্য, তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু আপনার মাধ্যমে এটা অনুরোধটা থাকবে যেন সবাই আর একটু কোঅর্ডিনেট করে মাঠের কর্মীদেরকে যেন বাঁচায় রাখা যায়, সেরকম একটা উদ্যোগ নেওয়া হয়। এটা আমাদের সিনিয়রদের কাছ থেকে আমরা আশা করি। এটা মাঠ কর্মীদের বার্তাটা আমি আপনার কাছে পৌঁছায় দিলাম। যারা গ্রেফতার হচ্ছে ওদের ফ্যামিলির পাশে, বা ওদেরকে পিসি কার্ডের একটা বিষয় আছে, যারা গ্রেফতার হচ্ছে, যেমন ধরেন আমাদের, আমি আমার উপজেলার, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু খুব প্রাউড ফিল করি। মানে আমি যা রাজনীতি করি, আমাদের চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন বিজ্ঞান ও সম্পাদক উপকমিটির আশাদুল আলম বাচ্চু ভাই, মানে আমাদের যিনি নেতা, উনি খুবই আসলে আন্তরিক। উনি আমাদের যারা জেলে যাচ্ছেন,
তাদের জামিনের ব্যবস্থা করতেছে, তারপর তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন, আর্থিকভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছেন। আমরা যারা ঘর ছাড়া আছি আমাদেরকে উনি টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে উনি সহযোগিতা করতেছেন, আমাদের খোঁজ খবর নিচ্ছেন। এই ক্ষেত্রে আমরা মনে করি আমরা আমরা খুবই ভালো এবং ভালো একটা নেতা পেয়েছি, যিনি আমাদেরকে এখনো গাইডলাইন দিচ্ছেন। বাচ্চু ভাই হয়তো এই গ্যাপটা আমাদের চট্টগ্রাম হীরা এক মিনিট, এই গ্যাপটা আমাদের চট্টগ্রাম দক্ষিণে ছিল। উনি বাসায় নেই, দেশের বাইরে। তারপর উনি দেশের বাইরে থেকেও উনি ওনার পরিবারগত চিন্তা না করেও উনি আমাদের জন্য কাজ করতেছেন, আমাদের খোঁজ খবর নিচ্ছেন, আমাদের টাকা পয়সা দিচ্ছেন, এটা কিন্তু আমাদের চট্টগ্রাম এবং উনি মিছিল করার জন্য আমাদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। আমাদের চট্টগ্রাম দক্ষিণে কিন্তু ভাইয়া এটা প্রথমে ছিল না, হয় নাই, কিন্তু মানে রিসেন্টলি আমরা যেটা দেখলাম যে ছেলেরা কাজ করতেছে, মানে ওরা নিজ থেকে অনুপ্রাণিত হচ্ছে। কিন্তু প্রথমে হয়েছিল কি, যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে এরপর জামিনে বের হয়ে আসার পরে, কারণ সবকিছু ওর ফ্যামিলি সার্ভাইভ করছে, এখন কোনো দলীয় ভাবে সাপোর্ট আমরা সাপোর্ট পাচ্ছি। আমি এক মিনিট শেষ করি। এরপরে মানে এরা করে নাই, এরা রাস্তা দিয়ে বিমুখ হয়ে গেছে, এবং ছেলেগুলোকে অটোমেটিকলি, যখন আমার দলের জন্য এই ছেলেটা আমার জন্য কোনো কিছু করলো না বা ওর নিজের জন্য ওর ক্যারিয়ার নষ্ট করলো সে, কিন্তু দিন শেষে ও জেলে গেল, জামিন নিতে হলো আমাদের থেকে। যেমন আমার এই ছোট ভাই সাফায়েত আবিদ, আমার পটিয়া পৌরসভার ছোট ভাই, ও একদম ছোট ছেলে, কিছুই ছিল না তার পরিবারে 1,80,000 টাকা ক্যাশ টাকা দিয়ে তারা জামিন নিয়ে এলো। 17 বছর ছেলে, অ্যাডাল্ট হয় না ছেলেটা। তো এভাবে মানে এরকম হয়েছিল, কিন্তু এখন রিসেন্টলি আমরা 1 মাস ধরে যেটা দেখলাম, রোজার পর থেকে আমাদের নেতারা মোটামুটি দক্ষিণ চট্টগ্রামের আমাদের নেতারা আমাদের খোঁজ খবর নিচ্ছে, এবং আমি নাম বলতে পারতেছি না, তারপরে বলি সাবেক হুইপ, তারপর হচ্ছে আমাদের উপজেলা চেয়ারম্যান দিদার ভাই, তারপর আমাদের যে যুবলীগের আওয়ামী লীগের যেসব নেতারা আছে, বড় ভাইরা আছে, নিরাপত্তার সাথে নাম বলবো কি না আমি সেটা নিয়ে কনফিউজ আছি। তারপরও মানে পারভেজ ভাই, তারপর এই যে লিটন ভাই, মানে এরকম অনেকরা আছে, এরা আমাদের জন্য একটা যথেষ্ট পরিমাণে একটা ছায়া হয়ে দাঁড়ায় আছে। আমি চাই যে আমাদের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আছে মফিজ ভাই, আমাদের নগর ছাত্রলীগের সাবেক সভাপতি, মফিজ ভাই সহ মিজান ভাইরা যারা মানে মাঠের মধ্যে কাজ করতেছে চট্টগ্রাম স্ট্যান্ড বাই দাঁড়ায় থেকে, এই মানুষগুলা সহ যারা কাজ করতেছে সবাইকে একটা প্ল্যাটফর্মের মধ্যে এনে একভাবে কাজ করার জন্য মানে অনুপ্রেরণা যোগাবে। এবং বাইরে যারা প্রবাসী নেতারা আছে, আমাদের বড় ভাইরা আছে, আমাদের পটিয়া চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামের যারা আছে, যারা আমাদেরকে এখন সাপোর্ট দিচ্ছে, কর্মীদেরকে আরো দিবে, বা সবাই একটু সম্মিলিত ভাবে যদি কাজ করা যায়, তাহলে ভাইয়া আমার মনে হয় সর্বোচ্চ 1 মাস টিকতে হবে। আমি আপনাকে এখানে বললাম। ধন্যবাদ রিদওয়ান, অনেক ধন্যবাদ রিদওয়ান, শাহাদাত, ফাহিম। আসলে আমরা এইভাবে অনুষ্ঠানটা করার মূল কারণটা হচ্ছে তৃণমূলের তোমাদের যে সাহস, তোমাদের যে প্রত্যয়, তোমাদের যে বাকি রয়ে গেল আমার তুলে ধরার জন্য, এই বিষয়গুলো তুলে আনার জন্য। এবং তোমরাই পারবে, কিন্তু তোমরাই পারবে, তোমাদের কেউ ঠেকায় রাখতে পারবে না। এটা ভাইয়া আপনারা শুধু একটু যারা প্রবাসে আছেন এবং আপনারা যারা আছেন, এটা আমরা যা বলছি এটা হচ্ছে আমাদের তৃণমূল কর্মীদের কথা, আমাদের বড় কথাবার্তা বলতে পারবো, কিন্তু মাঠের সাহস, মাঠের সংগ্রাম, মাঠের বার্তাটা আমরা আপনাদের কাছে পৌঁছে দিলাম। ভাইয়া আমি একটা কথা বলি, মাঠের সাহস আমাদের করতে হবে কি জানেন, আমাদের ডু অর ডাই, আমাদের মানে হয় মরবো না হয় মারবো। মানে 10 দিন যুদ্ধ করে 10 দিন লুকাই থেকে এই জিনিসটা না করে, একদিন যুদ্ধ করব, একদিনে জিতবো, একদিন মরা যাবে না, মরে গেলে কাজ করা যাবে না, সবাই বেঁচে থাকতে হবে, সাবধানে থাকতে হবে, অনেক তথ্য আছে যেগুলো আপনি তো বলছেন যে লাইভে এখানে ওপেনলি ডিসকাস করা ঠিক হবে না, যার কারণে আমি আপনাদেরকে বলছি না। আমরা যারা ঢাকাতে আছি, আমরা কি করতেছি না করতেছি এগুলো পরে এটা আমরাও জানি, আমরাও করতেছি। তবে ভাই আমাদের সবার একটা লক্ষ্য থাকবে, সবার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত। আমরা সবকিছু দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি। ঐক্যবদ্ধভাবে আমরা যখন কাজ করতে পারি, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোনো শক্তি পরাজিত করতে পারবে না, কোনো শক্তি পরাজিত করতে পারবে না। এই বার্তাটা আপনারা ইয়া থেকে আপনারা এই আপনাকে অনুরোধভাবে চট্টগ্রামে দাঁড়াচ্ছি। এই শুধু চট্টগ্রাম না, নট অনলি চট্টগ্রাম, আমি বাড়িবাগে একটা অনুরোধ করব, এই বার্তাটা আপনি সবার কাছে পৌঁছে দেন যে সবাইকে এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার, এবং এই ঐক্যবদ্ধটা কিন্তু আমাদের জয়ের মূল হাতিয়ার।
আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না, এবং ঐক্যবদ্ধ হবে সবার আওয়াজ, এই আওয়াজটা সবার সাহস, সবাই ভালো থাকবে এবং ঐক্যবদ্ধভাবে আমরা এক জায়গায় অবস্থান নেব, এক জায়গায় নিরাপদে থাকবে। জয় বাংলা। আমাদের জন্য একটু দোয়া করবেন, জয় বাংলা, যাতে গ্রেফতার না হই। জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা তৃণমূল আওয়ামী লীগের